জামাত কিন্তু ইনক্লুসিভ দল না। দেখবেন আপনি হিন্দুকে একটা জামাতের আমির হতে পারবে? একটা ধরেন তারা তো শাখা খুলছে, সেটা আলাদা জিনিস। আপনাকে আমি এটা বলছি, আমি আপনাকে প্রশ্ন করছি, শাখা খোলা আলাদা জিনিস। আমি বলছি হতে পারবে কিনা, আপনি কি মনে করেন হতে পারবে? শাখা থেকে নিশ্চয়ই কেউ পারবে কখন না, এটা আপনি জিজ্ঞেস করবেন, জামাতের লোকদেরকে জিজ্ঞেস করবেন যে আপনাদের ফ্রেমওয়ার্কের মধ্যে আপনাদের কোনো একজন অমুসলিম এটাই তো প্রশ্ন। ধরেন আপনি যদি একটা পার্টির সদস্য হতে পারেন, আপনি পার্টির প্রধান হতে পারবেন না যদি আপনাকে লোকেরা ভোট দেয় চায়? পারবেন কিনা? যুক্তি কি বলে? তাহলে জামাত যে শাখা খুলেছে হিন্দু শাখা, তাহলে হিন্দু শাখার যদি একজন সদস্য থাকে, প্রথম কথা হচ্ছে এটা রাজনৈতিক দল তো হিন্দু শাখা মুসলিম শাখা হইতে পারে না। এটাই তো একটা মানে ত্রুটিপূর্ণ থট। এখন একটা হিন্দু যদি একটা দলের সদস্য হয়, গণতন্ত্র বলে যে সে পার্টির প্রেসিডেন্টও হতে পারবে যদি তার নেতৃত্বের যোগ্যতা থাকে, মানুষ যদি তাকে ভোট দেয়। কিন্তু জামাত যেহেতু আইডিওলজি বেসড পার্টি, একটা হিন্দু কিন্তু জামাতের আমির হতে পারবে না। জামাতের কোনো পর্যায়েরই সে কোনো শাখার নেতৃত্ব সে অর্জন করতে পারবে না। এই জায়গা থেকে আমি বলেছি জামাত কিন্তু আলটিমেটলি একটা পলিটিক্যাল পার্টি না। আবার আপনি যদি তাকে দেখতে যান যে সে একটা ইসলামিক দল, ইসলামিক দলের কি হিন্দু শাখা থাকতে পারে? আপনি কোনো মাদ্রাসায় দেখেছেন যে একটা হিন্দু ব্রাঞ্চ আছে মাদ্রাসার? নাই তো। মির্জা ফখরুল কেন বলছেন যে তিনি এক ধরনের দক্ষিণ পন্থার উত্থান দেখতে পাচ্ছেন এবং সেটা খুবই আশঙ্কাজনক মনে হচ্ছে তার কাছে? আপনিও কি আসলে এই ধরনের দক্ষিণ পন্থার যে রাজনীতি তার উত্থান দেখতে পাচ্ছেন যেটা ভয় জাগাচ্ছে? না, মির্জা ফখরুল দেখেন, আমি আপনাকে আবারও বলছি, মির্জা ফখরুলরাই তো জামাতের সাথে একসাথে আন্দোলন করেছে, একসাথে রাজনীতি করেছে, একসাথে ভোট করেছে, একসাথে পার্লামেন্টে ছিল না? তো দক্ষিণপন্থার রাজনীতি যদি উনি বুঝাতে চান ধর্মভিত্তিক দলগুলো বা রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতি তো বন্ধ ছিল বাংলাদেশে, নিষিদ্ধ ছিল। সেটা ওপেন করেছে কে? বিএনপি তো করেছে, তাই না? 72 পরে আমাদের যেটা ছিল করেছে। তো কথা হচ্ছে ভোটের রাজনীতিতে কোনো পন্থা টন্থা নাই। ভোটের রাজনীতির পন্থা হচ্ছে কে আমার পক্ষে, কাকে দিয়ে আমি ক্ষমতায় যেতে পারবো। বাট যখন ভোটের রাজনীতি শেষ হয় তখন তো মির্জা ফখরুলের পথ আলাদা, জামাতের পথ আলাদা। মির্জা ফখরুল তো একটা মানে আমরা যদি দেখি যে ওনার তো একটা উদারপন্থী রাজনীতির পক্ষে, আর জামাত বলেন বা এরা বলেন তারা তো এক ধরনের কনজারভেটিভ ধর্মীয় রাজনীতির পক্ষে, তাই না? সুতরাং ওই জায়গায় তো দুই পক্ষের বিরোধ আছে। জামাত বা ধর্মভিত্তিক রাজনীতি যারা করে তারা জাতীয়তাবাদী দল বা মানে দল যেগুলো আছে ওগুলোকে তারা কি বলে? ওগুলোকে ওই দল করা হারাম মনে করে। তো তারা তো মনে করে ওই সমস্ত দল করা হারাম, ইসলাম বিরোধী কাজ, বলে না? আমাদের এখানে ধর্ম নিরপেক্ষতার শব্দটার অপপ্রয়োগ হয়েছে, এটা ভুল ধারণা তৈরি হয়েছে। কিরকম? কারণ আমাদের এখানে সেকুলারিজমের বাংলা করা হয়েছে ধর্ম নিরপেক্ষতা, ঠিক আছে? আমরা যেটা নীতিগতভাবে মনে করি যে সেকুলারিজমের বাংলা কি? সেকুলারিজমের আপনি শব্দগত অর্থ হচ্ছে যদি আমরা ধরি সেটা হচ্ছে ইহজাগতিকতা, ঠিক আছে? কারণ আমরা ইহজাগতিক প্রশ্নে, ধরুন আমি এই কাপ দিয়ে পানি খাবো, ফোন দিয়ে কথা বলবো, এগুলো হচ্ছে ইহজাগতিক কর্মকাণ্ড। তো ইহজাগতিক কর্মকাণ্ডের সাথে আপনার সেকুলারিজমের কথা হচ্ছে এখানে কোনো মানে ধর্মীয়ভাবে আমি সিদ্ধান্ত নিব না, ঠিক আছে, ইহজাগতিকতার জায়গায়। তো এখন আমরা কিন্তু রাষ্ট্র সেভাবে চালাই, ঠিক আছে? রাষ্ট্রে ধরেন রাষ্ট্র যখন কারোর জন্য রাস্তা তৈরি করে, সে কোনো ব্যক্তির, ধর্মীয় ব্যক্তির জন্য রাস্তা তৈরি করে না। তো এটা স্পেসিফিক্যালি এটা মুসলমানের জন্য, এটা হিন্দুর জন্য এটা করে না। প্রতিদিন আমরা দেখি হাজারো তথ্য, হাজারো গল্প, হাজারো ন্যারেটিভ। এই সমস্ত তথ্য, গল্প আর ন্যারেটিভে হাজির করা হয় মানুষের স্বার্থের কথা। এই স্বার্থের কথা কারা বলেন? রাজনীতিবিদরা। তারা রাজনীতি করেন মানুষের স্বার্থ রক্ষায়, কিন্তু দিন শেষে সেটা কতটা আসলে সাধারণ মানুষের স্বার্থ হাজির করে সেটাই বড় প্রশ্ন। পোস্টের কাজ কিন্তু শুধু প্রশ্ন করা নয়, প্রশ্নের কাজ ন্যারেটিভটা খুঁজে দেখা, ব্রেকিং ন্যারেটিভ। আর সেই ব্রেকিং ন্যারেটিভে আজ আমাদের সাথে আলোচনায় রয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আসসালামু আলাইকুম। কেমন আছেন জনাব মঞ্জু? আছি ফারানা, আপনাকে অনেকদিন পর কথা বলা হচ্ছে, ভালো লাগলো। দেশ কেমন আছে? দেশ আমরা যদি ভাবি, কম্পেয়ার করি যে আগের যে একটা ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে আমরা ছিলাম, একটা একদলীয় শাসনের মধ্যে ছিলাম, সেটার সাথে তুলনা করলে যে আমরা অনেক সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি বা একটা বেটার সময় আমরা পার করছি। এখানে আরেকটা বিষয় আপনাকে বলি, সেটা হচ্ছে যে ধরেন ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে বা আওয়ামী লীগ যখন দেশটা শাসন করেছে তখন সে কিন্তু নিজেকে বাদ দিয়ে বাকি সবাইকে তার শত্রু বানিয়েছে।
এবং গণ অভ্যুত্থানটা যেটা হয়েছে আমাদের জুলাই অগাস্টে, সেটা হচ্ছে এই যাদেরকে সে শত্রু বানিয়েছে কম্পারেটিভলি তারা এখন সবাই একটা বেটার পজিশনে আছে আগের তুলনায়। এখন সবচেয়ে খারাপ পজিশনে আছে আওয়ামী লীগ বা তার অংশীদাররা। তো আপনি যদি গ্রসলি বলেন কেমন আছেন, তাহলে আমরা সবাই বলবো ভালো আছি, আর আওয়ামী লীগ হয়তো বলবে তারা খুব খারাপ আছে। এটা একটা দৃষ্টিকোণ। আরেকটা দৃষ্টিকোণ হচ্ছে আপনি যদি বলেন যে আসলে কি দেশে কোনো বড় ধরনের পরিবর্তন হয়েছে, এটা কিন্তু সাধারণ মানুষ এই পরিবর্তনটা দেখবে না। আমরা হয়তো দেখছি বা কল্পনা করছি ভবিষ্যতে একটা রাষ্ট্র একটা মানে গণতান্ত্রিক ধারায় যাবে, কিন্তু সাধারণ মানুষ যেটা দেখতে চায় যে আগে কেমন দুর্নীতি আমি ফেস করতাম, এখন কেমন করছি, আগের ট্রাফিক কেমন ছিল, এখন ট্রাফিক জ্যাম কেমন আছে, আগে দ্রব্যমূল্য পরিস্থিতি কেমন ছিল, এখন কেমন আছে, এখানে কিন্তু খুব বড় ধরনের পরিবর্তন মানুষ এখনো দেখতে পায়নি, কিন্তু পাওয়ার আশাটা সে রাখে। হ্যাঁ, পাওয়ার আশা তো অবশ্যই রাখে, এবং সে হয়তো এখন কিছুটা কনসিডার করে যাচ্ছে, যেহেতু এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, সে হয়তো কিছুদিনের জন্য কনসিডার করছে, কিন্তু পার্মানেন্ট পুরো সময়টা সে অন্তর্বর্তী রাখবে না আসলে। গত বছর ঠিক এই সময়টিতেই আমরা দেখেছিলাম যে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ একটা ঐক্যবদ্ধ হয়েছিল শেখ হাসিনার পতনের জন্য। আমরা প্রায় 1 বছর সময় পার করে ফেললাম, সেই ঐক্যে এক ধরনের ফাটল দেখা যাচ্ছে, মানুষের বিভিন্ন মত হাজির হচ্ছে, এবং সেটা দেশের ভেতরে থেকে মানুষ যেমনটা দেখতে পাচ্ছে, দেশের বাইরেও থেকেও আমরা অনেকের মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যমে আসছে। যেমন আমি বলতে পারি মাহাথির মোহাম্মদের কথা, মালয়েশিয়া প্রধানমন্ত্রী, তিনি বলেছেন যে এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল জুলাইকে ঘিরে সেটা আর নেই। এই ঐক্যটা ভাঙলো কেন? হ্যাঁ, দেখেন, ঐক্যটা এটার নিয়মটা এরকমই হয় সাধারণত, যখন আমরা সবাই মিলে একটা জিনিস অর্জন করি, তো অর্জনের পরে এই ঐক্যটা কন্টিনিউ করে চলার একটা তাগিদ থাকে, কিন্তু অর্জনের পরই এই তাগিদটা কেউ আর রক্ষা করে নাই। তখন হয়ে গেছে যে এত বড় অর্জনে আমি কি করেছি, কে কতটুকু ভূমিকা রেখেছি, অর্থাৎ অর্জনের পেছনে কার কি অবদান ছিল, সেটা নিয়ে এখন একটা ঝগড়া শুরু হয়েছে। এবং সেই ঝগড়াটার পেছনে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে নেক্সট পার্লামেন্ট, সামনের ইলেকশনে কারা ক্ষমতায় আসবে, তো কারা ক্ষমতায় আসবে, কারা ক্ষমতায় আসতে পারবে না, এ ধরনের একটা প্রাপ্তিরও হিসাব নিকাশ আগেভাগে চলছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এতদিন তো সবাই তাদের মতাদর্শ তাদের চিন্তা কিছুটা স্যাক্রিফাইস করে তারা একটা লক্ষ্যে একসাথে হয়েছিল, যে কোনোভাবে শেখ হাসিনাকে পতন ঘটাতে হবে এবং এই স্বৈরাচারী ব্যবস্থা থেকে মুক্তি পেতে হবে। সেটা হয়ে গেছে। সেটা হয়ে যাওয়ার পরে এখন অনেকের ইমিডিয়েট কিছু চাওয়া আছে, ধরুন কেউ সংস্কারকে গুরুত্ব দিচ্ছে, কেউ নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে, কেউ বিচারকে খুব প্রায়োরিটি দিচ্ছে। যেমন ধরেন যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের কাছে কিন্তু একদম বেসিক তাদের চাওয়া হচ্ছে বিচার। যারা ধরেন আমরা যারা মনে করেছি যে রাষ্ট্রটাকে এত বড় একটা ঘটনার পরে রাষ্ট্র যদি আগের মতোই চলে তাহলে তো কোনো লাভ হলো না, তাহলে রাষ্ট্রের একটা মৌলিক পরিবর্তন দরকার, যেটা নিয়ে আমরা খুব ভোকাল। আবার যারা হয়তো মনে করছে ইলেকশন হলেই তাদের ক্ষমতায় আসাটার পথটা সহজ, তারা মনে করছে ইলেকশন হয়ে আমরা ক্ষমতায় আসি তারপর আমরা সব করব, বিচারও করব, সংস্কারও করব, আমরা তো এগুলো করেছি, আমরাও তো এটার অংশ। এবং এই জায়গাটা থেকে কিন্তু একে অপরকে আঘাত করে কথা বলা শুরু হয়েছে, মানে একজন একজনকে সন্দেহ করছে। ধরেন যারা বিচারের কথা বলছে, সংস্কারের কথা বলছে, যারা নির্বাচনের ব্যাপারে বেশি প্রায়োরিটি দিচ্ছে, তারা বলছে এটা একটা ষড়যন্ত্র, তারা আসলে নির্বাচন চায় না। দেখবেন আপনি এই ধরনের না, সেটা তো আমরা দেখছি, আমরা দুই দলের পক্ষ থেকে আসলে এই আলাপই এই ন্যারেটিভটা আপনি শুনতে পাবেন। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে অনৈক্যটা তৈরি হলো, মানে আপনারা একটা কথা ছিল সংবিধানে এখন মূলনীতি হোক, অনৈক্য হচ্ছে আমাদের জাতীয় মূলনীতি, এরকম একটা কথা আপনি বলেছিলেন কদিন আগে যে এটাই লিখে ফেলো। কিন্তু এই অনৈক্যটা যে জন্য হচ্ছে, আমি যদি সাধারণ মানুষের চাওটাকে দূরে রাখি, যে যারা আহত হলেন তাদেরকে আমি দূরে সরিয়ে রাখলাম, আহতদের চাহিদা বিচারের যে দাবি সেটা একটু রাখলাম, কিন্তু বাকি দুই পক্ষ তো একসাথে। সো এই দুই পক্ষ তো রাজনীতি করা মানুষ, জনস্বার্থে কাজ করা মানুষ, তারা কেন, তাদের মধ্যে কেন বিভেদ? হ্যাঁ, বিভেদটা একেবারেই, মানে আমি যদি খুব কোর পয়েন্টটা আপনাকে বলি, সেটা আমার দৃষ্টিতে সেটা হচ্ছে ক্ষমতার পার্টনারশিপটা। দেখেন, আমি যদি পক্ষগুলোকে ভাগ করি, বিএনপি একটা পক্ষ, বা জামাত বা তাদের আরেকটা পক্ষ, এনসিপি যারা এই অভ্যুত্থানে প্রধানতম ভূমিকা রেখেছে তাদের একটা পক্ষ, আর আমরা যারা অন্যান্য দল আছি, যারা আমরা এই অভ্যুত্থানের ব্যাপারে ভোকাবুলারি ন্যারেটিভস তৈরি করেছি বা একটা প্রত্যাশার জায়গা থেকে ছিলাম, তারা একটা পক্ষ। এর বাইরে তো আমাদের ডিপ স্টেট, আমাদের গভর্নমেন্ট, আমাদের রাষ্ট্র ব্যবস্থার কিছু পক্ষ আছে।
দেখেন বিএনপি, জামাত, অন্যান্য ধর্মীয় দল, মতাদর্শিক দল, এনসিপি, আমরা সবাই যখন একাকার ছিলাম, এখন এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে মোটা দাগে আমি যদি ধরি, আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি, জামাত অলওয়েজ একটা জোটের মধ্যে ছিল। এবং কীরকম জোট ছিল আপনি দেখেন, বিএনপিকে কিন্তু অনেকবার অপমান অপদস্থ হতে হয়েছে যে আপনারা কেন রাজাকারদের সাথে জোট করলেন, স্বাধীনতা বিরোধীদের সাথে জোট করলেন। ওরা কিন্তু এগুলোকে কাউন্ট করে নাই, ওইটাকে তারা ধারণ করেছে এবং এটার জন্য পাল্টা আর্গুমেন্ট দিয়েছে যে আওয়ামী লীগও তো জোট করেছে, আওয়ামী লীগও তো তাদের সাথে ছিল, ইত্যাদি ইত্যাদি। আবার জামাতকেও কিন্তু প্রচুর পরিমাণে প্রেশার নিতে হয়েছে, তাদেরকে সরকার প্রেশার দিয়েছে যে তোমরা বিএনপি থেকে বেরিয়ে আসো, তাহলে তোমাদের সাথে আমাদের একটা আপোষ মীমাংসা হয়ে যাবে, তোমাদের নেতাদেরকে আমরা ফাঁসি দিব না, ইত্যাদি নানা কথা ছিল। কিন্তু জামাত কিন্তু বিএনপির জোট ছেড়ে আসে নাই। এখন আপনি দেখেন, এই যখন শত্রু পার হয়ে গেল, অর্থাৎ আওয়ামী লীগকে যদি আমি শত্রু আকারে দেখি, শত্রু পার হয়ে যাওয়ার পরে এখন একে অপরের কিন্তু দোষ ত্রুটি বলছে। জামাত বলছে বিএনপি ব্যাপক চাঁদাবাজি করছে, বিএনপি আবার আওয়ামী লীগের চরিত্র ধারণ করছে, ফ্যাসিবাদের স্থান দখল করছে, এই ধরনের কমপ্লেইন জামাত অহরহ বিএনপির বিরুদ্ধে করছে। আবার বিএনপি কিন্তু জামাতের পুরানোগুলো, যে তারা রাজাকার, তারা এক ধরনের মানে ধর্ম ব্যবসায়ী, তারা মৌলবাদী, এই ধরনের কন্টেন্টগুলো বা বয়ানগুলো হাজির করছে। এইটা স্রেফ আমার কাছে মনে একটা স্বার্থের দ্বন্দ্ব। মানে হয়তো জামাত মনে করছে এখন পার্লামেন্টে তারা প্রধান বিরোধী দল, বিএনপিকে কাউন্টার করতে হবে, আর বিএনপি হয়তো মনে করছে এখন তার জামাতকে দরকার নাই, কারণ আওয়ামী লীগ নাই, সুতরাং এখন সে ইলেকশনে ভালো করবে, সুতরাং জামাতের আর সাহায্যের দরকার নাই। আওয়ামী লীগকে হারানোর জন্য তার জামাতকে দরকার ছিল। এটা কিন্তু বিএনপি আগেও বলেছে যে আমাদের এটা কোনো আদর্শিক কোনো জোট না, এটা আমাদের একান্ত নির্বাচন। ফলে এখন যেহেতু একে অপরকে আর দরকার হচ্ছে না, জামাত মনে করছে তারা যদি এককভাবে ইলেকশন করে তাহলে পার্লামেন্টে ওরা মানে প্রধান বিরোধী দল আকারে আসবে, আর বিএনপি মনে করছে জামাতকে ছাড়াই তারা ব্যাপক পরিমাণে। কিন্তু তাহলে দিন শেষে এটা ক্ষমতা মানে আপনি যদি মানে একেবারেই খোলামেলাভাবে বলেন তাহলে এটা একটা ক্ষমতার দ্বন্দ্ব। মানুষ কোথায়, জনস্বার্থ কোথায়? মানে যে সাধারণ মানুষ চায়, মানুষের দাবি নিয়ে আমি আসছি, আমি মানুষ এটা চায়, আমার জনগণ এটা চাই। এই যে আপনারা সব পক্ষ বলেন সারাক্ষণ মানুষ চায়, মানুষ কই এখানে? হ্যাঁ, এই যে এটা কিন্তু সমালোচনার বড় জায়গা, যে এখানে মানুষের দাবিটা কোথায়, মানুষের প্রয়োজনটা কোথায়। হ্যাঁ, আমরা যখন দেখব যে ওনারা যে আন্দোলনটা বা আমরা যে আন্দোলনটা করেছি, সেখানে আমরা মানুষের দাবি সামনে এনেছি। ভোটাধিকার নাই আমাদের, আমরা আলোচনা তুলেছি যে আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, আমাদের ব্যাংকগুলো খালি হয়ে গেছে, আমাদের টাকা লুটপাট হয়েছে, আমাদের উপর অপরিসীম নির্যাতন হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, এগুলোকে আমরা সামনে এনেছি। আপনি খুব ভালো করে দেখবেন, মানে এটা যেহেতু আপনার সাথে আমার একাই আলাপ হচ্ছে, এটাকে আমি প্রথাগত রাজনৈতিক আলোচনায় বলতে চাই না। তাহলে আপনি দেখেন যে বিএনপি যখন আন্দোলন করেছে, তার সামনে কি দাবিগুলো ছিল? তার সামনে দাবিগুলো ছিল খালেদা জিয়ার মুক্তি, তার সামনে দাবিগুলো ছিল তারেক রহমানের মামলা প্রত্যাহার, তার সামনে দাবি ছিল তাদের নেতাকর্মীদের প্রত্যাহার। একই সাথে কিন্তু ভোটাধিকারের দাবিও ছিল, একই সাথে দ্রব্যমূল্যের দাবিও ছিল, কিন্তু অলওয়েজ আপনি দেখবেন প্রায়োরিটি পেয়েছে দলীয় দাবি। ফলে বিএনপির সমাবেশে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল না, ঠিক আছে? আবার জামাতের দাবির জায়গায় যদি আপনি দেখেন, জামাতের দলীয় নিষেধাজ্ঞা প্রত্যাহার ইত্যাদি ইত্যাদি, তাদের দাবিগুলো আগে ছিল, জনগণের দাবিও ছিল, কিন্তু মানুষের অংশগ্রহণ সেখানে ছিল না। যখন বৈষম্য বিরোধী আন্দোলন উপস্থিত হয়েছে জনতার দাবি নিয়ে, সে কি বলেছে? কোটানা মেধা মেধা মেধা, এখানে কিন্তু কোনো দলের কথা নাই। সে কি বলেছে? বৈষম্যের মুক্তিযুদ্ধের বাংলায় বা মানে আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। হ্যাঁ, আপনি দেখবেন পুরো গণ অভ্যুত্থানের স্লোগানগুলো ছিল এক ধরনের অধিকার এবং দাবি কেন্দ্রিক। ফলে জনগণ এই জন্য মানুষের অধিকার এবং দাবি, মানুষের অধিকার, যার কারণে মারা নেমে এসেছে, বাচ্চারা নেমে এসেছে, যার কারণে প্রত্যেকটা সেক্টরে আপনি দেখবেন। তাহলে এত বড় উদাহরণ যখন রাজনীতিবিদদের সামনে, তাহলে কেন এখনো ক্ষমতার কামড়াকামড়িটা চলছে? আমরা সেই জায়গাটাই বলছি। আমরা বলছি যে এই রাজনৈতিক টোটাল বন্দোবস্তটাই পরিবর্তন করতে হবে, এই টোটাল সেটেলমেন্টটাই পরিবর্তন। আমি তো ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত, আমি কিভাবে মানে আমি সাধারণ মানুষ হিসেবে আপনার উপর কিভাবে ভরসা রাখবো যে আপনি ক্ষমতায় গেলে আমার জন্য পরিবর্তন করবেন? হ্যাঁ, না, ক্ষমতা ওই ভরসা নিয়েই তো জনগণ হতাশ। আপনি দেখবেন যে যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল তাদের কাছে যান, তাদের মধ্যে কিন্তু একটা আশা নিরাশার দোলা আছে। কিন্তু আমরা যে সংস্কারের আলোচনাগুলো করছি,
যে পার্লামেন্টের ডিসিশনটা হবে পজিশন অপোজিশনের শেয়ারিংয়ের মধ্য দিয়ে, মানে প্রধানমন্ত্রী 10 বছরের বেশি কন্টিনিউ করতে পারবেন না, 70 অনুচ্ছেদের মধ্য দিয়ে একজন পার্লামেন্টের মেম্বার তার দলের নীতির বাইরে গিয়েও কথা বলতে পারবেন। এই যে নানা সংস্কারের কথাগুলো আমরা বলছি, জনগণের আশা হয়তো এটা যে আমরা একটা ডিফারেন্ট বাংলাদেশ হতে দেখতে পারবো। এমনি সত্য কথা, আমরা যে আলোচনাগুলো করেছি, সে ফর এক্সাম্পল ধরেন আগে নির্বাচন কমিশনের প্রধান কে হবেন, নির্বাচন কমিশনার কারা হবেন, এটা নির্ধারণ করতো প্রধানমন্ত্রী, বা আমরা যদি বলি শেখ হাসিনা, কারণ আসলে তো প্রধানমন্ত্রী যন্ত্র কিছু না, আগে তো একটা ছিল যে শেখ হাসিনার আগেও তো আসলে আরো সময় ছিল, আমরা গত 50 বছর সেটাও ব্যতিক্রম দেখেছি, ব্যতিক্রম কিছু না। এখন আমরা যেই সংস্কারের প্রস্তাবটা দিয়েছি, যেটা অ্যাকসেপ্টেড হয়েছে, এবং যারা ক্ষমতায় আসবে তারা যদি এটা বাস্তবায়ন করে, তাহলে এটা আমরা ডিফারেন্ট একটা শেপ দেখতে পাবো। সেটা হচ্ছে নির্বাচন কমিশন নির্ধারণটা করবেন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং স্পিকার, ডেপুটি স্পিকার উভয় দলের লোকেরা বসে এটা নির্ধারণ করবেন এবং সকলের সম্মতিতে। সেটা আমি বুঝলাম, সেটা তো নির্বাচনের পরে একজন জয়ী হওয়ার পরে, কিন্তু নির্বাচনের আগে আমি যার উপর ভরসা রেখে নির্বাচনে ভোট দিতে যাব, সেই পরিস্থিতি আসলে কতটা তৈরি হবে, মানে যে ঘোষণাগুলো আসবে, যে পরিবর্তনগুলো আসবে, সেটা বাস্তবায়ন কতটুকু হবে বলে আপনি মনে করেন, বা কারা করবে? এটা আগের মতো আর জনগণকে ইগনোর করার সুযোগ হবে না। আমি আমার ধারণা আর কি, ধারণা থেকে বলছি। কেন বলছি, আপনি দেখেন এখন কিন্তু সোশ্যাল মিডিয়া খুবই ইনফ্লুয়েন্স রাখছে। ন্যাশনাল মিডিয়া যদি মিনিমাম আপনার এক ধরনের লিবার্টি তারা যদি পায়, তাহলে যেটা দেখা যাবে যে পলিটিশিয়ানরা এক ধরনের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে দিয়ে থাকবে। আর এর মধ্যে তো তার ওই যে বিএনপি দিয়েছে 31 দফা, আমরা দিচ্ছি জাতীয় সনদ, নানা কথা আমরা বলছি। সুতরাং এই যে আপনি আমাকে এখন যে কথাগুলো তুলছেন, এটা কিন্তু আমি কিন্তু আপনার কাছ থেকে এটা পিপলসের ভয়েস পাচ্ছি। এই যে সাধারণ, আপনি কিন্তু সাধারণ মানুষের পক্ষ হয়ে কথাটা বলছেন, সাধারণ মানুষ, হ্যাঁ, মানুষের কথা বলছেন। তো এখন এই অ্যাকাউন্টেবিলিটিগুলো পলিটিশিয়ানদেরকে ফেস করতে হবে ইন ফিউচারে, যেটা আগে হয় নাই। যেটা আগে হয়েছে যে ফেস করতে হতো না, এক ধরনের, যেমন দেখেন প্রফেসর ইউনূস কিন্তু যত কিছুই আমরা বলি, অনেক সমালোচনা করি আমরা ওনার, কিন্তু ওনার রেজিমে আমরা কি দেখতে পাচ্ছি, ওনার রেজিমে দেখতে পাচ্ছি আমরা কিন্তু রেগুলার ওনাকে সমালোচনা করছি। এবং আপনি বিশ্বাস করবেন না, সেদিন আমরা যখন ওনাকে ফেস করেছি, সেখানে মুখামুখি ওনাকে আমরা সমালোচনা করেছি যে স্যার আপনি তো এক পক্ষে ঝুঁকে যাচ্ছেন, আপনি তো নিউট্রালিটি হারাচ্ছেন। এবং কি ডক্টর ইউনূস এক পক্ষে ঝুঁকে যাচ্ছে না, মানে হোয়াট ইওর অবজারভেশন? আমি যেটা দেখতে পাচ্ছি উনি সব দিকেই ঝুঁকছেন, সব দিকে ঝুঁকছেন বলতে সব দিকে তো ঝুঁকতে পারবেন না। এটাই হচ্ছে ওনার সমালোচনার এটা একটা দিক। সেটা হচ্ছে যে যেমন ধরেন আপনি যদি বলেন যে না আমি ন্যায়ের দিকে ঝুঁকবো, আমি কোনো দিকে ঝুঁকবো না, এটা একটা স্টিল পজিশন, কনক্রিট পজিশন। আমরা ওনাকে বলেছি যে দেখেন আপনার বিরুদ্ধে বিএনপিও সমালোচনা করছে, যে বিএনপি দেখবেন বলে যে এটা জামাত ওরিয়েন্টেড সরকার, এটা দক্ষিণপন্থী সরকার, এটা এনসিপি বেস সরকার, এই ধরনের সমালোচনা বিএনপি করে। আবার জামাতও করে, জামাত তো একবার অভিমানী করেছে, ওই যে লন্ডনে গিয়ে উনি তারেক রহমানের সাথে বৈঠক করেছেন, একটা মেমোরেন্ডাম সাইন করেছেন বা ডিক্লেয়ার করেছেন, ওইটা নিয়ে জামাত তো অভিমান করে একদিন বৈঠকে আসলো। আপনি দেখেন কয়েকদিন আগে হাসনাত আব্দুল্লাহ এনসিপির, সে কিন্তু সিরিয়াসলি সমালোচনা করেছে যে স্বাস্থ্য উপদেষ্টা, সমালোচনা ওনাকে নিয়ে হয় বা ওনার সরকারকে নিয়ে হয়, কিন্তু আমার প্রশ্নটা ছিল যে ডক্টর ইউনূস আসলে কোন দিকে ঝুঁকে গেছেন মনে হচ্ছে? না, আমি এখন যে সমালোচনাটা আসে যে উনি আসলে একটি নতুন দলকে এক ধরনের স্নেহের মধ্যে রেখেছেন, এটা কি আপনারও মনে হয়? না, এটা তো মনে হওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ হচ্ছে যে উনি নিজেই তো বলেছেন ছাত্ররা দল করুক আমি চাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে উনি যাদেরকে ওনার নিয়োগকর্তা বলেছেন, তাই না? ধরেন আমি যখন আপনি এটা বুঝবেন ফারানা ভালো করে, সেটা হচ্ছে প্রফেসর ইউনূসকে এই ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব নেওয়ার জন্য রাজি করিয়েছে কারা? ছাত্র রাজি করিয়েছে। এবং আপনি দেখবেন উনি যখন দেশে ফিরেছেন, উনি যখন এয়ারপোর্টে যাচ্ছেন, ওনাকে রিসিভ করেছে কারা? ওনাকে রিসিভ করেছে কিন্তু ওই ছাত্ররাই, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, ওরাই রিসিভ করেছে। আচ্ছা, উনি আসার পরে তো উনি সব রাজনৈতিক দলকে নিয়ে বসেন নাই, বসে বলেন নাই যে আপনারা সবাই যদি চান আমি এই দায়িত্বটা নিতে পারি বা আমি আপনাদের সবার পক্ষ থেকে এই দায়িত্ব। হ্যাঁ, উনি যখন শপথ নিচ্ছেন তখন আমাদের সবাইকে ডেকেছেন, আমরা সবাই গিয়েছি। সেটা কিন্তু রাষ্ট্রপতি সচিবালয় আমাদেরকে ডেকেছে সেখানে। এনিওয়ে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো উনি যেহেতু ছাত্রদের প্রতিনিধি ওনার ক্যাবিনেটে আছে, উনি যাদেরকে নিয়োগ করতে বলেছিলেন ওদের নেতৃত্ব আবার এনসিপি চালাচ্ছে, এবং গভর্নমেন্টে যে দুজন ছাত্র প্রতিনিধি আছে তারা কোনো না কোনোভাবে এনসিপির একজন পরামর্শদাতা হিসেবে তারা ভূমিকা রাখছে। ইভেন অনেক উপদেষ্টাকেও আমরা জানি যারা এনসিপির একজন শুভাকাঙ্ক্ষী। সুতরাং এখানে কিন্তু একটা
বায়াসনেস, এটা দৃশ্যমান অদৃশ্যমান, এটা আমরা প্রমাণ করতে পারবো, এটা বলতে পারবো, এবং এটা অস্বীকার করার কোনো উপায় নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গভর্নমেন্টে বিএনপিরও একটা প্রভাব আছে, কারণ যখন উপদেষ্টা পরিষদ গঠন হচ্ছিল ছাত্ররা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় বসে একটা তালিকা করেছে, এবং সেই তালিকায় যে সালাউদ্দিন আহমেদ, তারপরে আপনার ওয়াহিদুদ্দিন মাহমুদ, তারপর আসিফ নজরুল সহ আরও অন্যান্যদের নাম যে সেখানে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু বিএনপির একটা সম্মতি ছিল, ঠিক আছে। সুতরাং এখানে আপনি বলতে পারেন না যে এখানে বিএনপির একটা ইনফ্লুয়েন্স নাই বা তাদের একটা ইয়ে নাই। আর যদি আপনি সরকার তো শুধু উপদেষ্টারা না, আপনি সরকার তো সচিবালয়, সরকার তো আপনার গভর্নমেন্টের আরও মেশিনারিজ যারা আছে, প্রশাসন আছে, সর্বত্রই আসলে তো প্রশাসনে যেমন ধরেন আমি যদি আপনাকে বলি যে সচিবালয়ে যে সমস্ত সচিবদেরকে পরিবর্তন করা হয়েছে ফ্যাসিবাদী আমলের, যারা এরপরে ফ্যাসিবাদী আমলে যারা আপনার পদোন্নতি বঞ্চিত হয়েছিল, যারা বৈষম্য শিকার, তারা কারা? তাদের বেশিরভাগ বিএনপি জামাতের লোক। আপনি যদি এখন দেখেন সচিবালয়ে বিএনপি জামাতের লোকেরাই এখন তারা সেখানে লিডিং পজিশনে আছে। বিশ্ববিদ্যালয়গুলোতে গেলে দেখবেন। তাহলে কি জনাব মঞ্জু, আপনার কাছে মনে হয় কি যে দিন শেষে আসলে যে ইন্টারিম সরকার, যাকে আমরা বলে থাকি যে তিনি একজন নিরপেক্ষ সরকার হওয়ার কথা সাধারণ মানুষের স্বার্থে, মানে কি এখানে একটি ইন্টারিম গভর্নমেন্টকে আসলে একটা রাজনীতি করছে? না, আমি ওইভাবে দেখি না। আমি আপনাকে খুব সরলভাবে বিষয়গুলো তুলে ধরছি। প্রথম কথা হচ্ছে ইন্টারিমের কি করা ছিল, কারণ সে তো এটার জন্য প্রস্তুত ছিল না। আমি আরেকটু স্পেসিফিক করি, তাহলে কি এখানে ডক্টর ইউনূসও রাজনীতি করছেন? ডক্টর ইউনূসেরও এক ধরনের রাজনীতি দেখা যাচ্ছে এখানে। ডক্টর ইউনূসের রাজনীতি দেখছি না আমি। ডক্টর ইউনূসের এক ধরনের সারল্য দেখছি, এক ধরনের রাজনীতির জায়গা থেকে ওনার অনভিজ্ঞতার প্রকাশ দেখছি। আরেকদিকে ওনাকে আমি শাসক হিসেবে একজন দুর্বল শাসক হিসেবে দেখছি। কেন দেখছি? এটা কিন্তু ওনাকে আমি বলেছি যে স্যার আপনাকে আরও শক্ত হতে হবে। আমি কঠোর বলছি না, আমি বলছি শক্ত হতে হবে। শক্তটা কেমন দেখেন, এখন পর্যন্ত অনেকগুলো কমপ্লেইন এসেছে, উনি কিন্তু কোনো উপদেষ্টার ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ নেন নাই। তো এখানে আপনার যে বেসিক কোশ্চেনটা আমি বুঝতে পারছি, আপনার প্রশ্ন হচ্ছে এটা কি ওনার সারল্য, এটা কি ওনার দুর্বলতা, না এটা ওনার ইন্টেনশন? আমি ওনার ইন্টেনশন দেখি না, আমি ওনার সারল্য দেখি, ওনার দুর্বলতা দেখি। এবং উনি যখন বলেন যে আমি রাষ্ট্র শাসন করা আমার কাজ না, তখন আমাকে হয়তো দুইটা বলতে হবে যে না, আপনাকে রাষ্ট্র শাসনের কাজ না, কিন্তু এই কাজটা আপনি নিয়েছেন যেহেতু আপনাকে প্রপারলি করতে হবে। আদারওয়াইজ বলতে হবে তাইলে আপনি লিভ করেন, ঠিক আছে। তো উনি তো লিভ করতে চেয়েছেন না, মাঝখানে একবার আপনি জানেন যে উনি লিভ করতে চেয়েছেন, বাট আমরা আবার সবাই গিয়ে বলেছি না আপনি থাকেন, আপনি ছাড়া আমাদের কাছে গ্রহণযোগ্য কেউ নাই। তা আমার এই 1 বছরে যেটা ওনাকে আমার রিড করা হয়েছে, সেটা হচ্ছে ওনার কাছ থেকে আমরা এর বেশি, খুব বেশি কিছু পাবো না। মানে একটা দুর্বল সরকার আকারে থাকবেন উনি এর চাইতে বেশি শক্ত হতে পারবেন না। এবং এর মধ্যে দিয়ে দেখবেন আপনার ওনার বিরুদ্ধে অনেক ধরনের মানে কাউন্টার অভিযোগ আছে। কাউন্টার অভিযোগ কি? যেমন আপনি বলছেন মাজার ভাঙার প্রশ্ন, নারীদের উপরে আক্রমণের প্রশ্ন, এগুলো যদিও আমাদের আগে আরো ছিল, আমাদের সেটা বিএনপি রেজিমে ছিল, মব আমাদের সবসময় ছিল, আওয়ামী লীগের সময়ও ছিল। মানে আমরা এগুলো থেকে কখনো মুক্ত ছিলাম না কোনো না কোনো ফর্মে। সো ওনার জায়গায় আমরা একটা ডিফারেন্ট বাংলাদেশ চেয়েছিলাম, এটাই তো কথা। এখন কথা হচ্ছে যে উনি এই জায়গাটা, আপনি দেখেন যখন নারী নীতি ঘোষণা করা হলো, তখন কিন্তু ধর্মীয় দলগুলো কিন্তু সিরিয়াসলি ওনাকে ক্রিটিক করেছে, বড় বড় সমাবেশ করে ওনাকে কিন্তু এমনও বলেছে, আমি একটা মিটিংয়ে আমি শুনেছি যে 15 মিনিটের মধ্যে ওনাকে মানে উৎখাত করা সম্ভব, ওনার সরকারকে ফেলে দেওয়া সম্ভব যদি এই সমস্ত বিষয়। তাহলে দেখা যাচ্ছে উনি সব ধরনের এক ধরনের অ্যাটাকিংয়ের মধ্যে পড়েছেন। একদিকে বলছে কেউ উনি দক্ষিণপন্থাকে সমর্থন দিচ্ছেন, একদিকে কেউ বলছে উনি এই যে মানে এই যে যেমন আপনি দেখেন জাতিসংঘের যে এখানে স্থানীয় যে একটা মিশন গঠন করা হলো, সেটা নিয়ে কিন্তু ধর্মীয় দলগুলো সিরিয়াসলি ক্রিটিক, এবং প্রফেসর ইউনূসকে খুবই মানে সমালোচনা করছেন তারা। এই জায়গা থেকে আমি ওনার নিরপেক্ষতাটা দেখি, যে যেহেতু সবাই ওনাকে অপছন্দ করছেন বা ওনার সমালোচনা করছেন, ফলে উনি নিরপেক্ষভাবে কাজ করছেন, এটা আমার ধারণা। আবার সবাই যেহেতু ওনার প্রতি, আবার দিন শেষে সবাই বলছেন আপনিই থাকেন। এখন পর্যন্ত এমন ঘটনা ঘটে নাই যে প্রফেসর ইউনূস ডেকেছে, কোনো রাজনৈতিক দল ওনার সাথে রেসপন্ড করে নাই, সবাই কিন্তু যাচ্ছে ওনার কাছে। এই জায়গা থেকে আমি ওনাকে দেখি, এবং এটাকে আমি আমাদের একটা জাতীয় সংকট মনে করি। আপনি যখন বলছেন যে ওনার একটু মন নরম, উনি খুব কঠোর হতে পারেন না, তো এরকম একজন মানে সরকারের অধীনে নির্বাচন কতটা গ্রহণযোগ্য এবং সুষ্ঠু হবে বলে আপনি মনে করেন? দ্যাটস আ গ্রেট মানে চ্যালেঞ্জ। আমরা কিন্তু ওনাকে বলেছি
যে স্যার আপনি দেখেন আপনি যেভাবে আগাচ্ছেন সংস্কারের জায়গাগুলো কিন্তু এত কনসালটেশন করার দরকারও ছিল না, আপনি চাইলে কিন্তু অধ্যাদেশ দিয়ে নানা বিষয় করে ফেলতে পারতেন। তো আপনি চেয়েছেন সবাইকে নিয়ে করতে, এটা গুড আইডিয়া, অসুবিধা নেই। কিন্তু নির্বাচন তো এই ধরনের হবে না। নির্বাচন তো আপনি চাইবেন না যে আমি যদি বলি ফারহানা আপনি জিতেন আমি চাই, মঞ্জু আপনি জিতেন আপনিও চাই, এটা তো হইতে পারে না। আপনি বলবেন যে ভোট পাবেন সে জিতবে। এখন আমরা যেটাকে আমি ইলেকশনের জন্য খুবই থ্রেট মনে করি, আমি কিন্তু লাস্টে ওনাকে বলেছি স্যার আপনার রেজিমের সংস্কারও যদি ভালো না হয়, ইলেকশনও যদি ভালো না হয়, তাহলে তো তার আপনার রেপুটেশন খুব নষ্ট হবে, ইন্টারন্যাশনালি আপনি খুবই প্রশ্নের মধ্যে পড়বেন। সেই জায়গায় আমি আপনার সাথে একমত যে আমি কিছুটা কনফিউজ যে উনার পক্ষে আসলে একটা ভালো নির্বাচন দেওয়া সম্ভব হবে কিনা। উনার পক্ষে ভালো নির্বাচন দেওয়া সম্ভব হবে যদি দুইটা পক্ষ যদি ওনাকে সাপোর্ট দেয়, বা আরও যদি বলি তিনটা পক্ষ। একটা হচ্ছে বিএনপি, একটা বড় পক্ষ বিএনপি বা তার এলাই, কারণ বিএনপিকে মনে করা হচ্ছে সে এখন প্রভাবশালী রাজনৈতিক দল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বিএনপির যারা অপোজিশন পলিটিক্যাল প্ল্যাটফর্ম আছে বা যারা এখন এই ধারায় রাজনীতি করছে, তারা একটা গুরুত্বপূর্ণ। এই দুই পক্ষের যদি একটা মিউচুয়াল সাপোর্ট না পায়, সে ফর এক্সাম্পল ধরেন এই দুই পক্ষ যদি সংযত এবং একটা জায়গায় এসে না বলে যে আমরা কেউ কারো বিরুদ্ধে উস্কানিমূলক স্লোগান দিব না, যার যেদিন মিছিল থাকবে আমরা ওই দিন মিছিল করব না, অল্টারনেটিভ ডেতে মিছিল করব, এবং ভোটার কেন্দ্রে আমরা কেউই ভোট ডাকাতি, ভোট কারচুপি, জোরাজুরি করব না। হ্যাঁ, হয়তো বলবেন যে হ্যাঁ এরকম কথা তো বলবেই, বাট করবে কিনা সেটা একটা প্রশ্ন। তো যদি এটা উনি করতে পারেন, এই মিউচুয়াল, উনি যদিও বলেছেন যে আমি এটা করব, এটা একটা বড় জায়গা। কারণ আমরা দেখছি এখনই একজন আরেকজনকে টলারেট করছে না, এখনই একজন আরেকজনের বিরুদ্ধে উস্কানিমূলক স্লোগান দিচ্ছে, এখনই একজন আরেকজনকে বলছে যে মানে আপনি দেখেন পাল্টাপাল্টি স্লোগান, মিটিং চলছে। হ্যাঁ, এটা একটা থ্রেটের জায়গা। সেকেন্ড হচ্ছে ওকে ধরেন আমরা একমত হলাম, কিন্তু করবো কিনা সেটা একটা সন্দেহ। তাহলে সেই জায়গায় ভূমিকা রাখবে পুলিশ বা আর্মি যারা আছেন তারা জিরো টলারেন্সে যাবেন, বা অ্যাডমিনিস্ট্রেশন যারা আছেন তারা জিরো টলারেন্সে যাবেন। নো, আমরা যে অন্যায় করবে সে বিএনপি না, এনসিপি না, জামাত আমরা দেখবো না, আমরা কঠোর হব। সেই জায়গাটা কিন্তু এখনও পুলিশের কাছ থেকে পাওয়া যায় নাই। এখন পুলিশ দুই পক্ষে বিএনপি মারামারি হলে কি করবে, পুলিশ ইনডিসিশনে ভোগে, কারণ এই পুলিশ তো আসলে মানে অকার্যকর হয়ে আছে। এনসিপির সাথে বিএনপির মারামারি হলে সে কী করবে, আওয়ামী লীগের সাথে মারামারি হলে সে জানে কি করতে হবে। কিন্তু বিএনপি মারামারি হলে, বিএনপি জামাত মারামারি হলে, বিএনপি এনসিপি মারামারি হলে কি করবে পুলিশ? এখানে এক ধরনের মানে ইনডিসিশনের মধ্যে থাকবে। নির্বাচন যখন ঘনিয়ে আসবে, আমার আশঙ্কা, এটা আশঙ্কা, আমি নিশ্চিত না, পুলিশ বিএনপির দিকে হেলে যেতে পারে। কেন হেলে যেতে পারে? কারণ পুলিশ দেখবে কারা ক্ষমতায় আসতে পারে। পুলিশ যখন দেখবে যে জামাত বা এনসিপি ক্ষমতায় আসতে পারে, তখন দেখবেন পুলিশ ওদের, কারণ আমাদের দেশের পুলিশের তো অভ্যাস খারাপ, অ্যাডমিনিস্ট্রেশন এই যে আমাদের এত সংস্কার কমিশন করা হলো, পুলিশ সংস্কার কমিশনও হয়েছে, আইন শৃঙ্খলা সংস্কার কমিশন হয়েছে, তো এগুলি তো এই সমস্ত চরিত্র বদলানোর জন্যই তো সংস্কার কমিশন তো মাত্র হয়েছে, এগুলো তো অ্যাটেম্প নিতে হবে। সেখানে তো আমাদের নানা রকম সুপারিশ গিয়েছে, প্রত্যেকটা কমিশন থেকে সুপারিশ গিয়েছে, সেগুলো অ্যাটেম্প কবে হবে? এই অবস্থা রেখে নির্বাচন হলে তাহলে আমি কমিশনের জন্য যে 1 বছর সময় খরচ করলাম, সেখান থেকে আমার আউটপুট কি? না, আমি আপনাকে যেটা বলি সেটা হচ্ছে কমিশন তো এখন পর্যন্ত আমরা অ্যাপ্লাই করতে পারি না। এখন পর্যন্ত আমরা শুধু নীতিগতভাবে একমত হয়েছি, এখন তো অ্যাপ্লিকেশন শুরু হয়নি। কিছু অ্যাপ্লিকেশন হয়েছে, যেমন কোর্টে কিছু অ্যাপ্লিকেশন হয়েছে, আইন বিভাগে কিছু অ্যাপ্লিকেশন হয়েছে, কিছু হয়তো নির্বাচন কমিশনে হবে। কিন্তু অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়ালি হবে আমাদের এই সনদটা যখন আমরা বাস্তবায়ন করতে যাব। বাস্তবায়ন নিয়েও কিন্তু বিতর্ক আছে, সেটা আপনি আসবো। তো এখন আমি যেটা দেখতে পাচ্ছি, দেখেন, তাহলে বিএনপিকে সাপোর্ট দিতে হবে, বিএনপি জামাত বা আদার্স স্টেক হোল্ডার আমরা যারা আছি সবাইকে একমত হতে হবে যে না, আমরা একটা সুষ্ঠু নির্বাচন করার পক্ষে কেউ করব না। এখন করবে কে? যেখানে যার জোর আছে সে করবে, তাই তো? তো এই জায়গাটা যদি সাপোর্ট ডক্টর ইউনূস নিতে পারেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পুলিশ এবং আর্মির ফুল সাপোর্টটা যদি উনি অ্যাপ্লাই করতে পারেন, নাম্বার 2। নাম্বার 3 যেটা আমরা ভাবছি না, সেটা হচ্ছে আওয়ামী লীগ এই সোসাইটিতে আমরা যদি দেখি আওয়ামী লীগ অ্যাবসেন্ট আছে, তার লিডারশিপ অ্যাবসেন্ট আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু তার সাপোর্টাররা তো অ্যালাইভ, এবং তাদেরকে আমরা নানা ধরনের অপকর্ম, নানা ধরনের হুমকি, থ্রেট উৎপাদন করতে দেখছি। আওয়ামী লীগের ভূমিকাটা ইলেকশনের সময় কী হবে? একটা হইতে পারে আওয়ামী লীগ মেনে নিতে পারে যে না ঠিক আছে, আমরা অনেক অত্যাচার করছি মানুষের উপরে, পিপল আমাদের বিপক্ষে গেছে, মেনে নিবে না। আমি বলছি আর কি, আমি জাস্ট আপনাকে হাইপোথেটিক্যালি বলছি কি অপশন আছে আওয়ামী লীগের। আওয়ামী লীগ হয়তো বললো যে ঠিক আছে, আমি যেহেতু এরকম একটা জায়গায় গেছে, ঠিক আছে, আমি এবছর ইলেকশন আমি অফ যাই,
আমার দলে যেহেতু নিষিদ্ধ আছে, কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা আছে, আমি অফ যাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আওয়ামী লীগ যদি মনে করে যে আমি এখানে খেলবো, বিএনপি জামাত যখন লাগবে সেখানে আমি ঢুকবো, বিএনপি যখন লাগবে সেখানে আমি ঢুকবো, বা আওয়ামী লীগ অধ্যুষিত যেমন আওয়ামী লীগ তো সে পথে যায় নাই, সে তো তার জায়গা যেখানে গোপালগঞ্জ, সেখানে তার শক্তি সে তো প্রদর্শন করেছে, সে তো একটা একটা ধরেন তার রিপ্রেসিভ যে মোড, সে মোডে তো সে আবির্ভূত হয়েছে। তো এরকম জায়গা তো আওয়ামী লীগের আরও অনেক আছে। আওয়ামী লীগ যদি এই রিপ্রেসিভ মোডে থাকে তাহলে দেখা যাবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আওয়ামী লীগকে নিয়ে একটা ব্যস্ত থাকতে হবে, এবং আওয়ামী লীগ যখন এই খেলাটার মধ্যে অংশগ্রহণ করবে তখন কিন্তু এই ইলেকশনে এই ঝামেলাগুলো হবে। তাহলে এখানে একটা বড় প্রশ্ন যেদিকে কারো দৃষ্টি এখনো নাই সেভাবে, সেটা হচ্ছে আওয়ামী লীগের বিহেভিয়ারটা কী হবে, অথবা আওয়ামী লীগকে আসলে কিভাবে মোকাবেলা, আওয়ামী লীগকে আপনি কিভাবে মোকাবেলা করুন। আওয়ামী লীগ তো শুধু একা না, আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি আছে, আওয়ামী লীগের 14 দল আছে, এটা একটা ইস্যু। এইটাকে যদি আপনি এইভাবে দেখেন তাহলে ইলেকশনের আপনাকে পলিসি, আদার্স ইস্যু। এখন এখানে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে যদি সবাই মিলে বলে যে না আমরা আওয়ামী লীগকে কোনো স্পেস দিব না, দ্যাট উড বি এ গুড সলিউশন হইতে পারে, নাম্বার 1। কিন্তু আমরা তো সেটা দেখছি না। আপনি দেখবেন প্রতিদিন পত্রিকায়, ফেসবুকে 2-4টা নিউজ আসছে যে বিএনপি নেতারা আওয়ামী লীগের লোকদেরকে স্পেস দিচ্ছে, আবার বিএনপি বলছে জামাত স্পেস দিচ্ছে, জামাত বা বিএনপি বলছে এনসিপি স্পেস দিচ্ছে। এ ধরনের অভিযোগ কিন্তু পাচ্ছেন না আপনি, এ ধরনের পাচ্ছেন, এবং এটা পাবেন। কারণ আমিও মনে করি যে আওয়ামী লীগের লোকদেরকে স্পেস দিতে হবে তো বিভিন্ন দলে। যদি আপনি না দেন তাহলে তো সে একটা ইনট্যাক্ট এনিমি আকারে থেকে যাচ্ছে। তাকে যদি আপনি অ্যাকোমোডেট করেন সোসাইটিতে, তাকে বলতে আমি কাদেরকে বোঝাচ্ছি, আমি বলছি আওয়ামী লীগের সাপোর্টার যারা হয়তো সেভাবে অত্যাচার, নির্যাতন, খুন, গুমের সাথে জড়িত না, তার সমস্ত দুষ্কৃতির সাথে জড়িত ছিল না, কিন্তু সে দলটা সাপোর্ট, সে দলকে সাপোর্ট করে। সে যদি এখন মনে করে যে না আমি আমার ভুল বুঝেছি, বা আমি একটা সাধারণ স্রোতের মধ্যে থাকতে চাই, হ্যাঁ, তাইলে তো আপনি একটা দল, একটা লোককে তো উইদাউট বিচার তাকে তো আপনি অফ করে দিতে পারেন না সব কিছু থেকে। তো সেই জন্য আমি বলি কি, এত বড় একটা চেঞ্জের পরে পৃথিবীতে কোনো এত বড় গন্ডগোলের পরে সিম্পল ইলেকশন দিয়ে সলিউশন আসে নাই। কিন্তু আমরা তখন নির্বাচনের দিকে যাচ্ছি, সরকারের কোথাও কি আপনি সেরকম কোনো পরিকল্পনা দেখতে পান যে যদি এর বাইরে, আমি নির্বাচনের পরিকল্পনা করছি কিন্তু এই পরিকল্পনার বাইরে যে আসলে আমার একটা প্ল্যান বি থাকতে হবে, সেই প্ল্যান বি কি কোথাও দেখতে পান? আমি দেখি না, এই জন্য যে সরকারের যদি সেরকম প্ল্যান থাকতো, সরকার কিন্তু গুড গভর্নেন্স, পিপল ওরিয়েন্টেড কাজের দিকে মনোযোগী হতে পারত। আপনি দেখেন জনসাধারণমুখী সরকারের কোনো পদক্ষেপ নাই। আপনি যদি রাস্তায় যান, লোকদেরকে জিজ্ঞেস করেন ভাই কী অবস্থা, কেমন আছেন, দ্রব্যমূল্য কেমন, আদার্স কি, যদিও কিছু কিছু ভালো দিক আছে, যেমন ইলেকট্রিসিটি। এবারে সামারে আমরা ইলেকট্রিসিটি নিয়ে খুব বেশি ট্রাবল ফেস করি নাই। গ্যাসের সংকট ছিল, এটা নিয়ে কিছু মানুষ বদার করেছে। ব্যাংকিং সেক্টরে যে নৈরাজ্য ছিল একটা সেখানে কিছুটা বেটারমেন্ট আমরা ফেস করেছি। ফেল করেছি যেখানে, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশনে, রাস্তায় খুব ম্যাসিভ ফেল করেছি আমরা। কারণ বিনিয়োগ এগুলো তো সহজে হবে না। একটা এরকমের ইন্টারিম সিচুয়েশনে আপনি বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য স্থবিরতা থাকবে, কারণ এখানে কেউ হয়তো এখন নতুন করে ইন্ডাস্ট্রি করতে সাহস করবে না। ঠিক আছে, তো ইন্ডাস্ট্রি যদি না হয়, আপনি চাকরি কোত্থেকে হবে? আপনি যদি কোনো নতুন ভেঞ্চার স্টার্ট না করেন, নতুন কিছু না খোলেন, তাহলে নতুন করে চাকরির স্কোপ কিভাবে হবে, তাই না? আমরা একটু জুলাই প্রসঙ্গে আসি। এই যে আমরা দেখছি যে শুরুটা করেছিলাম যেখানে যে একটা ঐক্য ছিল, সেটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর আপনিও বলছিলেন যে সবাই আসলে ক্ষমতার কারণে তার স্টেক বুঝে নেওয়ার জায়গায় আছে। এটার একটা সলিউশন আছে। আমি কিন্তু ওই ঐক্যমত কমিশনে বলেছি যে একটা সলিউশন হতে পারে যে ঠিক আছে, আমরা যারা অভ্যুত্থান করেছি, আন্দোলনে সক্রিয় ছিলাম, রাষ্ট্রটাকে নতুন করে করতেছি, সবাই মিলে পার্লামেন্ট করা। হ্যাঁ, সেটা হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে, সবার সমঝোতার মধ্যে দিয়ে একটা ইউনাইটেড পার্লামেন্ট হবে। এখন প্রশ্ন হতে পারে এটা তো গণতন্ত্র সাপোর্ট করে কিনা। এটাই বোধহয় আপনি বলছেন যে আসন ভাগাভাগি করেই আসলে নির্বাচনটা হোক, এটা একটা ইস্যু। যে ঠিক আছে, আমরা ঝগড়াঝাটি না করে আসেন, যার যার মতো করে আমরা পুরো পার্লামেন্টে সবাই থাকি, সবাই মিলে সিদ্ধান্ত নিই। তো এটা হয়তো অনেকে অ্যাকসেপ্ট করতে চাইবেন না, যে না এটা কিভাবে হয়, তাহলে তো হাসিনাই ঠিক ছিল, ইত্যাদি ইত্যাদি কথা আসবে। এর অল্টারনেটিভ একটা প্রপোজাল আমি দিয়েছি ঐক্যমত্য কমিশনে, সেটা হচ্ছে আমাদের যে পার্লামেন্ট সিস্টেম এখন আছে, হাউস, এটা সিস্টেমটা, ভোটিং সিস্টেমটা হচ্ছে এফপিটিপি সিস্টেমে, অর্থাৎ ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেমে। এটাকে যদি আমরা পিআরে নিয়ে যাই, পিআর মানে হচ্ছে, তো আপনি জানেন যে ভোটের রেশিওর ভিত্তিতে সবাই পার্লামেন্টে আসন পাবে, তাহলে হবে কি অনেকগুলো দলের অংশগ্রহণ পার্লামেন্টে থাকবে।
তো যখন ওই দলগুলো মনে করবে যে আমি তো পার্লামেন্টে যেতে পারছি কোনো না কোনোভাবে, একটা হচ্ছে আপোষের মাধ্যমে যেতে পারছি, আর আমি আপোষ চাই না, আমি চাই রিয়েল আমার যেটা পাওনা সেটা, তাহলে পিআরের মধ্য দিয়ে আমি যাই, তাইলেও কিন্তু এই কেওয়াসটা কমে যায়। কিন্তু এখন প্রবলেম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিএনপি এটা অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না। এখন বিএনপি যদি অ্যাকসেপ্ট করতে না চায়, এটা হয়তো মনস্তত্ত্বগতভাবে বিএনপি মনে করছে আমি যেহেতু বেশিরভাগ আসনে জিতবো, আমার দরকার কি আপোষ করার, আমি ভোটে চলে যাই। সে কিন্তু সরাসরি ওই এফপিটিপিতে ভোটে যেতে চাচ্ছে। আর যারা পার্লামেন্টে মনে করছে যে এফপিটিপিতে গেলে আমার কোনো পার্টিসিপেশন নাও থাকতে পারে বা কম থাকতে পারে, তাহলে তো আমি পার্লামেন্টে থাকবো না, রাষ্ট্র পরিচালনাতে আমার কোনো ভূমিকা নাই। তো এই জায়গায় যদি আপনি দুইটাই দেখেন, সে যদি মনে করে জনগণের স্বার্থে আমার পার্লামেন্টে যাওয়া দরকার, তাহলে আপনি এটা জনগণের স্বার্থ বলতে পারেন। আর যদি মনে করেন যে না, সেও এমপি হতে চায়, তার একটা শক্তি, তার একটা প্রতিনিধিত্ব, তাহলে তো এটা তার ব্যক্তিগত স্বার্থ। কোনটা আসলে মানে একটা তুলনামূলক ছোট দলের প্রধান হিসেবে আপনি কি মনে করেন কোনটা আসলে জাতীয় স্বার্থে যেতে চান আপনারা পার্লামেন্টে, নাকি আমি তো পার্লামেন্ট মেম্বার হতে চান? আমি তো কারো মনের উপরে কথা বলতে পারি না। আমি বলি যে মানে যদি আপনার পিআর পদ্ধতিতে হয়, তাহলে জনগণও খুশি থাকে যে আমার ভোটটা তো কাউন্ট হচ্ছে, আমার প্রতিনিধিত্ব তো থাকছে। এখন সমস্যা দুইটা, সেটা হচ্ছে যে বিএনপি কেন এটা চায় না। বিএনপি অনেক কথা বলছে কিন্তু যে এটা থ্রেট আছে। এটা আমি আপনাকে প্রশ্ন করেছি যে আপনি কেন পার্লামেন্টে যেতে চান? জনগণের স্বার্থ, জনগণের কথা বলার জন্য যেতে চান, নাকি আসলে একবার পার্লামেন্ট মেম্বার হতে চাই সেজন্য যেতে চাই? মানে আপনাকে আমি রূপক অর্থে ব্যবহার করছি। দেখেন, ব্যক্তিগতভাবে কেউ স্বীকার করবে না। আপনি আমাকে জিজ্ঞেস করছেন, কেউ স্বীকার করবে না আপনাকে যে আমি ব্যক্তিগত কারণে যেতে চাই। কেউ স্বীকার করবে? বলেন, আপনি কাউকে পেয়েছেন এরকম? করবে না। আমরা জনগণের জন্যই রাজনীতি করি, আমরা বলবোই জনগণের জন্যই আমরা যেতে চাই। কিন্তু জনগণের জন্য যে আমরা যাব, সেখানে তো আমি ব্যক্তিগতভাবে উপকৃত তো হব, এতে তো কোনো সন্দেহ নেই। আমার সোশ্যাল ভ্যালু বাড়বে, আমার ইম্পর্টেন্স বাড়বে, আমি পাবলিককে সার্ভ করতে পারবো বেশি। আর আমার যদি 2 নম্বরের চিন্তা থাকে, সেটাও করতে পথ আছে, তাই না? অ্যাপারেন্টলি তো আমরা দেখি যে জনগণকেই আমরা সার্ভ করব। কারণ আপনি যদি সংসদের সদস্য হন, আপনি যদি চুরিও করেন, ধরে নিলাম যে চুরিও করেন, চুরি কতটুকু করবেন? 100 ভাগ তো আর চুরি করবেন না, 10 ভাগ 20 ভাগ তো জনগণের পক্ষে তো আপনাকে ভূমিকা রাখতেই হবে। তো সেই জায়গায় ভূমিকা না রাখার উদাহরণ তো আমাদের সামনে গত 15 বছর আগে ছিল। পুরোটাই আসলে নিজেদের পকেটে নিয়ে নেয়া। পুরোটা পকেটে কখনো কখনো কেউ নিয়েছে, কিন্তু আমি দেখি না এই জন্য যে, কারণ আমরা যদি গ্রসলি দেখি বিএনপি এবং আওয়ামী লীগের রাজনীতি, তারা কিন্তু কিছু না কিছু মানুষকে ভাগ দেয়। ভাগ না দিলে তো তাদের এই বরকন্দাজ বাহিনী তৈরি হতো না। কথা বুঝেছেন? তো সেই জন্য আমি যে তিক্ত কথাটা আপনাকে বলি, এটা হয়তো অনেকে বলবে না, বা আমাদের পলিটিশিয়ানরা এই ধরনের বলা উচিত না। আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে রাষ্ট্রটাকে যদি একটা স্থিতিশীল জায়গায় আমরা নিতে চাই, এবং আমি বিএনপির নেতাদেরকে অনেককে বলেছি যে আপনারা যে ক্ষমতা যাওয়ার জন্য খুবই সিরিয়াস আছেন, কোনো সন্দেহ নাই, জনগণের ভোট আছে আপনারা মনে করছেন যাবেন, অসুবিধা নাই। কিন্তু আপনি ক্ষমতায় যাওয়ার পরে আজকে যে সংস্কারের আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে মানুষের যে এই রাষ্ট্র নিয়ে যে মানুষের একটা অপ্রাপ্তি আছে, এই যে বেদনা আছে, সে বেদনার তো আনসার আপনাকে করতে হবে। এমন তো না যে ক্ষমতায় যাওয়ার পরেই আপনি খুব শান শৌকতে চলবেন, জনগণের অধিকারের কথা বলবেন। কেন করতে হবে? শেখ হাসিনা 15 বছর তো আনসার না করেই ছিল। তার জন্য তো তাকে সিরিয়াসলি পে করতে হয়েছে। এটা আপনি একটা জিনিস খেয়াল করেন, শেখ হাসিনা ক্ষমতায় টিকে ছিল পুলিশ দিয়ে, তাই তো, প্রশাসন দিয়ে। তো পুলিশের পরিণতি যেটা হয়েছে, বাংলাদেশে অন্তত এই স্মৃতি যতদিন বেঁচে থাকবে, আগামী 8-10 বছর, পুলিশকে দিয়ে কেউ মানুষকে এই ক্ষমতা টিকিয়ে রাখার পথে যেতে পারবে না। ওই পুলিশই করবে না, ভুলটা আর পরের রাজনৈতিক দল করবে, নতুন পথ বের করতে পারে। আচ্ছা, বাংলার মানুষ তো খুব ক্রিয়েটিভ, সুতরাং বের করে ফেলতে পারে। তাহলে এই যে মানে জুলাইটা শেষ হলো, জুলাই শেষ হওয়ার সাথে সাথে সব পক্ষ বলছে জুলাই আমার, আমি হচ্ছে জুলাইয়ের মূল উদ্যোক্তা, বা আমি প্রধান ছিলাম, আমার ডাকি সবকিছু হয়েছে। এটা এনসিপি বলছে, জামাত বলছে, বিএনপি বলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে। জুলাই আসলে কার? আমি তো একটা প্রস্তাব দিয়েছিলাম যে জুলাই যারা নিতে চায়, জুলাই আমার, সবাইকে দিয়ে দেন, জুলাইকে সবাইকে একটা সার্টিফিকেট দিয়ে দেন, জুলাই আপনাকে দিয়ে দিলাম। বাট কথা দিতে হবে যে জুলাইয়ের যে অ্যাসপিরেশন, সেটা যদি ফেল করে, তাহলে সেটা দায়ও আপনাকে নিতে হবে। আমি কিন্তু একটা বলেছিলাম যে পাবলিকলি ডিক্লেয়ার করে যারা জুলাইয়ের মাস্টার মাইন্ড দাবি করছেন, সবাইকে মাস্টার মাইন্ডশিপ দিয়ে দেন। ধরেন বাংলাদেশে যদি 10 জন দাবি করে আমি জাতির পিতা,
সো হোয়াট, দিয়ে দেন, জাতির পিতা বানায় দেন। বানায়া দিয়ে তারে বলেন যে জাতির যে সুখ দুঃখ দুর্দশা সেটার দায় তোমাকে নিতে হবে। তুমি জাতির পিতা হবে। ধরেন আমার বাবা যদি ফ্যামিলির গার্ডিয়ানশিপ দাবি করে, তো বাবাকে আমার ঘর ভাড়া, আমার খাওয়া দাওয়া, ভরণ পোষণ, স্কুলের খরচ চালাইতে হবে না? আপনি দাবি করবেন গার্ডিয়ানশিপ, দাবি করবেন ওনারশিপ, কিন্তু আপনি সলিউশন প্রবলেম সলভ করবেন না। সো কে মানবে আপনাকে বাবা? কেউ তো মানবে না। সুতরাং জুলাই যে নিতে চায় নেক, সেটা নিয়ে প্রশ্ন না। জুলাই সবার, এটা সত্য কথা, সবাই জুলাইতে এসেছে, কিন্তু জুলাই এক একজন এক এক কারণে এসেছে। আপনি জানেন এই যে আমাদের 1400 ভাই বোনকে আমরা হারিয়েছি, তাদের মধ্যে এমনও অনেকে আছে যারা আন্দোলনের কাজে বেরো হয় নাই। সে হয়তো ছাদের উপরে বসে কাপড় শুকাতে দিয়েছিল বা ওখানে গোলাগুলি হচ্ছে দেখতে গিয়েছিল, সে মারা গিয়েছে। জুলাই সনদ নিয়ে যে দ্বিমতগুলি দেখা যাচ্ছে, বিশেষ করে এনসিপি যে বেশ শক্ত অবস্থানে আছে যে তারা জুলাই সনদে আসলে মানে তারা ভরসা পাচ্ছে না জুলাই সনদের উপর, যে এটার কোনো আইনি ভিত্তি যতক্ষণ না হবে। আমরা দেখছি জামাত ইসলামীও বলছে যে এটার বাস্তবায়ন নিয়ে আসলে এক ধরনের সন্দেহ দেখা যাচ্ছে। বাস্তবায়ন নিয়ে সন্দেহটা কেন দেখা দিয়েছে আমি আপনাকে বলি। বাস্তবায়নে দেখা দেওয়ার দায়িত্ব, এই দোষটা কিন্তু আমাদের আপনার কমিশনেরই দোষ, বা আমি যদি বলি সরকারেরই দোষ। সেটা হচ্ছে আমরা এত কিছু আলোচনা কেন করলাম, এত লিখিত পড়িত করে একমত হলাম কেন? এই জন্যই হয়েছি যে এই জিনিসগুলো আমাদের সবাই মিলে, আমরা যারা গণ অভ্যুত্থানের শক্তি ছিলাম, আমরা সবাই মিলে এই সংস্কারের জন্য একমত। এখন এটা ইমপ্লিমেন্টেশন কিভাবে হবে? ওনারা ওখানে লিখেছেন যে 2 বছরের মধ্যে পার্লামেন্টে এগুলো বাস্তবায়ন করা হবে। হোয়াই 2 বছর লাগবে কেন? যা আলোচনা করার আমরা তো এখানে করেই ফেলেছি। এখানে তো এক ধরনের মতৈক্যের জায়গায় আমরা পৌঁছেছি। তাহলে হোয়াই নট এটা এখনই কেন বাস্তবায়ন হবে না, এটা এখনই কেন জারি হবে না? তো প্রশ্ন হচ্ছে সংবিধান সংশোধন হবে তো পার্লামেন্টে, বাইরে তো হতে পারে না। এটাই তো একটা যোগ। এক নম্বর প্রশ্ন হচ্ছে, তা আমরা যে সরকারটা করলাম এটাও তো আমাদের কনস্টিটিউশনে নাই। এটা একটা বিশেষ পরিস্থিতিতে আমরা এই সরকারটা করেছি। তাহলে আমাদের জন্য পথ দুইটা, একটা হচ্ছে গণভোটে যাওয়া, যে আমরা যেহেতু আমরা পিপলের কাছ থেকে একটা, যেটা এনসিপি চাচ্ছে, একটা আমরা সমর্থন নিয়ে নিলাম যে জনগণ এটার সাথে একমত আছে কিনা। তাহলে আমাদের কনস্টিটিউশনে যেটা ছিল না, গণভোট আওয়ামী লীগ বাতিল করে দিয়েছিল, এটা কিন্তু আবার ফিরে এসেছে। এবং আমাদের যে প্রস্তাব, সেখানে আমরা গণভোটের প্রস্তাবটা রেখেছি, যে এমন ইস্যু যেটা মোর দেন কনস্টিটিউশন, মানে জনগণ যদি গণভোট দিয়ে এটার সাথে একমত পোষণ করে, তাহলে এটা আইন আকারে বা এটার কনস্টিটিউশন অংশ আকারে এটা যেতে পারে। এটা একটা পথ আছে। তাইলে আর কারো কোনো কথা থাকবে না যে জনগণ এটা চায় কিনা, আমরা এটাতে চলে গেলাম। নাম্বার 2 হচ্ছে, যদি আমরা মনে করি না এখন গণভোটে যাব না, গণভোট নিয়ে আবার প্রশ্ন আসতে পারে, গণভোটও আবার যদি বিতর্কিত হয় তাহলে তো অন্যরকম হবে। তাহলে যেটা হতে পারে, যেহেতু আমরা একমত হয়ে গেছি সবাই, সো একমত হওয়া বিষয়গুলো আমরা আমাদের কনস্টিটিউশনের ডক্ট্রিন অফ নেসেসিটির যে শর্তটা আছে, যে গভর্নমেন্ট, সরকার কখনো বা সংসদ বা সরকার কখনো গ্যাপ থাকতে পারে না, রাষ্ট্র কখনো কোনো একটা প্রতিষ্ঠানের অ্যাবসেন্সে অচল থাকতে পারে না। সেই জায়গায় সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন একটা রায়, মানে একটা বিধান দিয়েছে যে এইরকম একটা ইন্টারিম টাইমে এই গভর্নমেন্ট যে কোনো আইন প্রণয়নের ক্ষমতা রাখে, সে রাষ্ট্র পরিচালনার সব দায়িত্ব তার উপর থাকতে পারে। সেই ক্ষমতা বলে আমাদের প্রধান উপদেষ্টা ফরমান আকারে জারি করতে পারেন। তাহলে এটা কখন বাস্তবায়ন হবে এটা ক্লিয়ার হয়ে গেল। এটা অলরেডি আমরা আগে থেকে জেনে ফেললাম যে এটাই বাস্তবায়ন হবে। তো জুলাই সনদটা বাস্তবায়নের একটা হচ্ছে পথ হচ্ছে অ্যামেন্ডমেন্ট, এই আপনার ফরমান দিয়ে উনি জারি করবেন। একটা হচ্ছে গণভোটের মাধ্যমে যাবেন, আর একটা হতে পারে পার্লামেন্টের ফার্স্ট অধিবেশনেই এটা বাস্তবায়ন করা হবে। এটা আইন আকারে বা বিধান আকারে সংবিধানের সংশ্লিষ্ট করা হবে। এইটার একটা মানে কনফার্মেশন হচ্ছে এখানে এখন গুরুত্বপূর্ণ। আরেকটা কনফিউশন আছে, সেটা হচ্ছে যেগুলোতে ওনারা বা কোনো দল যেটাতে আপনার নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেটা কিভাবে সলভ হবে, সেটা একটা ইস্যু। এই দুইটা ইস্যু সমাধান হয়ে গেলে আমার ধারণা যে জুলাই সনদে সবাই স্বাক্ষর করতে পারবে এবং এটা জারি করা সম্ভব হবে। যেহেতু আমরা এই প্রসঙ্গগুলোতেই এসেছি যে সংস্কার কমিশনের যে সমস্ত বিষয়গুলোতে সংস্কার করার কথা হচ্ছে, সেখানে হচ্ছে সংবিধানে আমরা দেখছি যে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হচ্ছে এবং ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে বহুত্ববাদের কথা বলা হচ্ছে। প্রথমে জানতে চাই এই বিষয়ে আপনার দলের অবস্থানটি কি, এবং আমরা যেমন মহিউদ্দিন আহমেদের একটা কমেন্ট দেখেছি কিছুদিন আগে আমি, সেখানে উনি বলছেন যে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে রাষ্ট্রধর্ম রেখে বহুত্ববাদ আসলে কিভাবে সম্ভব, মানে এটা কি প্রক্রিয়ায় করা হবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে বহুত্ববাদের যে আলোচনাটা এসেছিল, এটা কিন্তু বহুত্ববাদটা থাকে না, এটা বাদ দেওয়া হয়েছে। এখানে
আমরা বহুত্ববাদের জায়গায় আমরা লিখেছিলাম বহুতত্ত্ববাদ। হ্যাঁ, কারণ যাতে সকলের মতবাদ, নানা ধরনের মতবাদকে এটা রাষ্ট্র স্পেস দেয় এটাকে করার জন্য। এটা কিন্তু সকল মানে ধর্মনিরপেক্ষতাবাদের অল্টারনেটিভ হিসেবে এটাকে আর রাখা হয় নাই। আমরা এখন যেটা রেখেছি সেটা হচ্ছে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা এবং সম্প্রীতি। না, কিন্তু আমার রাষ্ট্রধর্ম তো থাকছে। রাষ্ট্রধর্ম তো এটার সাথে রিলেটেড না। রাষ্ট্রধর্ম হচ্ছে এটা আপনার পঞ্চদশ সংশোধনী যদি আবার মানে পঞ্চম সংশোধনীটা যদি মানে আবার ফিরে আসে সেটার সাথে রিলেটেড। রাষ্ট্রধর্ম তো থাকতে পারে, সেটা সমস্যা নাই। না, কিন্তু রাষ্ট্রধর্ম রেখে আমি একটি রাষ্ট্র কিভাবে ধর্মনিরপেক্ষ করব? না, আমরা যেটা বলি ধর্মনিরপেক্ষতা নিয়ে যে আলোচনাটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে ধর্মনিরপেক্ষতার শব্দটার অপপ্রয়োগ হয়েছে, এটা ভুল ধারণা তৈরি হয়েছে। কীরকম? কারণ আমাদের এখানে সেকুলারিজমের বাংলা করা হয়েছে ধর্মনিরপেক্ষতা, ঠিক আছে? আমরা যেটা নীতিগতভাবে মনে করি যে সেকুলারিজমের বাংলা কি? সেকুলারিজমের আপনি শব্দগত অর্থ হচ্ছে যদি আমরা ধরি সেটা হচ্ছে ইহজাগতিকতা, ঠিক আছে? কারণ আমরা ইহজাগতিক প্রশ্নে, ধরুন আমি এই কাপ দিয়ে পানি খাবো, ফোন দিয়ে কথা বলবো, এগুলো হচ্ছে ইহজাগতিক কর্মকাণ্ড। তো ইহজাগতিক কর্মকাণ্ডের সাথে আপনার সেকুলারিজমের কথা হচ্ছে এখানে কোনো মানে ধর্মীয়ভাবে আমি সিদ্ধান্ত নিব না, ঠিক আছে, ইহজাগতিকতার জায়গায়। তো এখন আমরা কিন্তু রাষ্ট্র সেভাবে চালাই, ঠিক আছে? রাষ্ট্রে ধরেন রাষ্ট্র যখন কারোর জন্য রাস্তা তৈরি করে, সে কোনো ব্যক্তির ধর্মীয় ব্যক্তির জন্য রাস্তা তৈরি করে না, তো এটা স্পেসিফিক্যালি এটা মুসলমানের জন্য, এটা হিন্দুর জন্য এটা করে না। রাষ্ট্র যখন কোনো আইন তৈরি করে তখন নাগরিকদের জন্য আইন তৈরি করে। রাষ্ট্র যখন কোনো হসপিটাল তৈরি করে, রাষ্ট্র যখন ইভেন রাষ্ট্র দেখবেন যদি কোনো সে মসজিদও তৈরি করে, সেই রাষ্ট্র আবার মন্দিরও তৈরি করে। রাষ্ট্র যখন কোনো ধর্মীয় অনুষ্ঠানের জন্য আপনার গ্র্যান্ট দেয়, টাকা পয়সা দেয়, সে কিন্তু সব ধর্মের লোকদের জন্য দেয়। তো এই জায়গায় আমরা যেটা বলেছি যে ধর্মনিরপেক্ষতা শব্দটা কনফিউজিং, কারণ একজন মানুষ তো ধর্মনিরপেক্ষ হতে পারে না। আপনার একটা ধর্ম আছে, আমার একটা ধর্ম আছে, তাই না? তো এই জায়গায় আমরা বলেছি যে সকল ধর্মের প্রতি সম্মান এবং যেটা সহিষ্ণুতা বা এই ধরনের একটা শব্দ সেখানে সহাবস্থান এবং সহিষ্ণুতা, মানে অর্থাৎ এই জায়গায় আমরা বলেছি যে যাতে ধর্মের প্রতি কোনো ধরনের পক্ষপাতিত্বতা না হয়। কিন্তু ধর্মনিরপেক্ষতা শব্দটার কারণে যেটা হয়েছে যে স্পেশালি মুসলমানদের বা ইসলাম ধর্মের উপর এক ধরনের বলা যায় যে নিপীড়ন বা বঞ্চনার কাজটা করেছে, যেটা আওয়ামী লীগ ভুল কাজটা করেছে আর কি। এই জায়গা থেকে আমরা যেটা তুলেছি যে এই শব্দটা নিয়ে যেহেতু একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সুতরাং সেটাকে বহুতত্ত্ববাদ দিয়ে বা যেটা ওনারা বলেছিলেন বহুত্ববাদ দিয়ে বা সেটাকে আমরা এখন যেটাকে রেখেছি যে 5টা শব্দ: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মের প্রতি মানে সম্মান এবং সম্ভবত সেটা হচ্ছে সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা, এটাকে আমরা এনেছি সামনে। এখন কথা হচ্ছে আপনি যেটা বলেছেন যে রাষ্ট্রধর্ম রেখে এটা সম্ভব কিনা, এটা সম্ভব তো, কারণ রাষ্ট্রধর্ম স্পেসিফিক্যালি আমার কোনো কিছু, রাষ্ট্রধর্ম যখন থাকছে আমার, তখন এই রাষ্ট্রধর্ম এটা আমার রাষ্ট্রধর্ম, রাষ্ট্রের ধর্ম, রাষ্ট্রের কি কোনো ধর্ম হয়? এটা একটা কোশ্চেন। আপনি দেখবেন যখন রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়েছিল তখন কিন্তু অনেকে এটাকে ক্রিটিক করেছিল। এই জায়গাগুলো একটু সেন্সিটিভ কেন আপনাকে বলি, ধর্মের জায়গাটা একটু সেন্সিটিভ এই জন্য, যারা এটা করুক না কেন, যারা একবার করে ফেলেছে, এখন যখন আপনি এটা বাদ দিতে যাবেন তখন কিন্তু একটা নতুন কনফিউশন তৈরি হবে। এরশাদের আমলে এটা করা হয়েছে, তো তখন কিন্তু আপনি দেখবেন ইভেন ধর্মীয় দলগুলোও তখন বলেছে এটা একটা ইন্টেনশনাল সামনে এনেছে। কথা বুঝেছেন? তখন যদি তারা বলে থাকেন যে সেটা ইন্টেনশনাল ছিল, তাহলে আমি এখন বাদ দিতে গেলে সেটা আমাকে কেন সেই যুক্তি দিয়ে আমি আসলে সেটা বাদ দিতে পারবো না, যে ওটা তো তখন ইন্টেনশনাল ছিল। এখন বাদ দেওয়ার বিষয়টাকে আমরা মনে করছি যে এটা একটা আননেসেসারি হ্যাজার্ড তৈরি করবে, কারণ আমাদের সমাজটা কিন্তু অনেক ধরনের ভঙ্গুর, অনেক ধরনের বিভক্তির জায়গা থেকে এসেছে, ঠিক আছে? না, এটা কি তাহলে আবার ভোটের হিসাব? কারণ এই আননেসেসারি হ্যাজার্ড তৈরি করবে বলেই তো আসলে আমরা দেখেছি যে গত 15 বছর আমাদের এখানে লক্ষ লক্ষ মাদ্রাসা হয়েছে, অপ্রয়োজনীয় মসজিদ হয়েছে, মডেল মসজিদ হয়েছে, এই হয়েছে, নানাভাবে এই সমস্ত জিনিস তৈরি করা হয়েছে একটি বিশেষ গোষ্ঠীকে, একটি গোষ্ঠীর মানুষকে এক ধরনের সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে শুধু ভোট চিন্তা করেই। হ্যাঁ, সেটা তো অদ্ভুত। তাহলে আমি সেই চর্চা আবার কেন করছি? না, আপনাকে আমি খুব সহজ করে বলি, আপনি রিসেন্টলি দেখবেন বিএনপির নেতাদেরকে দেখবেন তারা প্রচুর পরিমাণে পীর সাহেব, মাদ্রাসা, ধর্মীয় লোকদের কাছে যাচ্ছে। আবার ঠিক উল্টাটা দেখবেন
জামাতের যদি আপনি দেখবেন তারা হিন্দুদের সাথে মিটিং করছে, হিন্দু কমিউনিটিকে সম্বর্ধনা দিচ্ছে, তাদের পূজায় গিয়ে সংহতি জানাচ্ছে। এই ক্রিটিক তো আছেই আমাদের সমাজে। আপনি দেখেন নাই শেখ হাসিনা এবং আমি তাহলে এখন সুযোগ আসার পরেও সেই সুযোগটা নিলাম না কেন? না, এই জন্য তো আপনি তো আপনার কথা দিয়েই বলছেন কেন নিলেন না, কারণ আপনি তো এইটা সেন্সিটিভ জায়গা বলেই তো দেখেন, যেই আওয়ামী লীগ নিজেকে ধর্মনিরপেক্ষ দল বলে দাবি করে, সেকুলারদের একদম ইয়ে বলে, সেই তো আপনার কওমি জননী খেতাব নিয়েছে, সেই তো আপনার মানে কওমি মাদ্রাসাকে আপনার গ্রাজুয়েশনের সমমান দেওয়ার জন্য সে উদ্যোগ নিয়েছে। কেন নিয়েছে? এই জায়গাটা সেন্সিটিভিটি আছে বলেই সে নিজেকে সেকুলার দাবি করে, কিন্তু সে যখন ভোটিং বিহেভিয়ারে যায় তখন সে কিন্তু মাথায় পট্টি বাঁধে, হাতে তসবি নেয় এবং মাজারে গিয়ে সে ভোটের কার্যক্রম করে। হাসিনাকে তো আমরা ফেলে দিয়েছি। না, আমি হাসিনাকে স্পেসিফিক বলছি না, আমি কিন্তু আপনাকে জামাতের কথাও বলছি, আমি কিন্তু আপনাকে বিএনপির কথাও বলছি। বললাম তো, হাসিনা যাচ্ছে মসজিদে আর জামাত যাচ্ছে মন্দিরে, আপনাকে এটা বুঝতে হবে। মানে হচ্ছে যে আমি ভোটের হিসেবে এই ধর্মের বিষয়টা রেখে দিচ্ছি। ইটস নট অ্যাবাউট দ্য সেন্সিটিভিটি। না, এটা সেন্সিটিভিটি আমি এই অর্থে বলছি, কারণ আপনি দেখেন আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ কি? সে ধর্মবিরোধী, সেই জন্য সে প্রমাণ করতে চেষ্টা করে যে না, আমি ধর্মের প্রতি সংহতিপূর্ণ। আবার জামাতের বিরুদ্ধে কি প্রচার করা হয়? যে জামাত অন্য ধর্মের প্রতি সে শ্রদ্ধাশীল না, সেজন্য সে এক্সট্রা এটা প্রমাণ করার জন্য সে দেখবেন যে আপনার মন্দিরে যাচ্ছে, এবারে পূজার সময় দেখেছেন না, পূজার মণ্ডপ পাহারা দিচ্ছে, পূজার জন্য তারা গিয়ে বিভিন্ন উপহার দিচ্ছে। চট্টগ্রামে তো একটা পূজার অনুষ্ঠানে গিয়ে গানও গেয়েছে, হ্যাঁ, জামাতের অ্যাক্টিভিস্টরা গান গাওয়ার কারণে আবার সেখানে অনেক ঝামেলাও হয়েছে। তো আমি আপনাকে যেটা বলছি, এটা আপনার দৃষ্টিতে আপনি বলতে পারেন যে এটা এক ধরনের এটা একদম ভোটের রাজনীতি। হ্যাঁ, ভোটের রাজনীতি তো মানে করছে তারা। কেন করছে? এটা সেন্সিটিভ জায়গায় বলেই করছে। সেই জন্য আমি আপনাকে বলছি যে আপনি দেখবেন আমাদের দেশে যখন একটা অনুষ্ঠান হয় না, তাহলে তো আমি সেই ভয়ের মুখে, চাপের মুখে রয়ে যাচ্ছে। আমি সেন্সিটিভের জামা পরিয়ে, স্পর্শকাতরতার জামা পরিয়ে আমি এটা রেখে দিচ্ছি, কিন্তু যখন আমি আসলে এই বিষয়গুলিকে মাথায় রেখে আমি নারী নীতি করতে চাই, আমি আমার পাঠ্যপুস্তক যখন বদলাতে চাই, আমি আমার পাঠ্যপুস্তকে যখন হিন্দু লেখকদের নাম রাখতে চাই বা বড় বড় কবি সাহিত্যিকদের নাম রাখতে চাই, সেটার জায়গায় আমরা পরিবর্তন আনতে পারি না। এই সমস্ত সেন্সিটিভিটির কারণে আমরা এই জায়গায় থমকে যাই। তাহলে সেই চর্চা আমরা এখনো কন্টিনিউ রেখে দিলাম না, সেটা তো আপনি রাখতে বাধ্য। আপনি যে রাষ্ট্র নাই আপনার, প্রথম কথা হচ্ছে আপনি কখন করবেন ভালো করে খেয়াল করেন। আপনি রাষ্ট্রকে একটা আইডিয়াল জায়গায় কখন নিতে পারবেন? যখন রাষ্ট্রের অর্থনীতি ভারসাম্যপূর্ণ হবে, মানুষের অধিকার পরিপূর্ণ হবে। যেই রাষ্ট্রটা এরকম ভঙ্গুর, আপনি দেখেছেন না আপনার ওই যে লালমনিরহাটে একটা দুইটা লোককে মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে? কেন পুড়িয়ে দেওয়া হয়েছে? সে বলেছে কোরআন শরীফের উপর পা রেখে সে উপরে উঠেছিল। ঠিক আছে, অ্যাপারেন্টলি আমি সংস্কার করছি সব কিছু। আপনি সংস্কার করেন নাই তো, আপনি তো নিজেকেই বদলান নাই, কিভাবে আপনি করবেন? আপনি এখনো পুরানো সেই আপনার বন্দোবস্তের মধ্যে রয়ে গেছেন। আপনার রাষ্ট্রে এখনো লক্ষ লক্ষ মানুষ ফুটপাতে ঘুমায়। আপনার রাষ্ট্রে এখনো 9 বছরের নিচে মেয়েরা ধর্ষিত হয়। আপনার রাষ্ট্রে এখনো আপনার ঘুষ দেওয়া ছাড়া আপনার এখানে চাকরি হয় না। আপনার এখানে প্রশ্ন ফাঁস হয়। আপনার এখানে থানায় পয়সা দেওয়া ছাড়া আপনার একটা জিডি করতে পারেন না। আপনি সেই রাষ্ট্রে বলছেন আপনি একেবারে ধর্মকে আপনি এতে আনবেন? এটা তো একটা রাজনীতিও বদলায় নাই। তার মানে আমি যেটা 14-6 দেখেছি, যেটা 14-তে দেখেছি, 8-এ দেখেছি, 18-তে দেখেছি, তাহলে আমার পরবর্তী রাজনৈতিক দলগুলি আসলে সেরকমই হবে। মানে নির্বাচনী ব্যবস্থার যে পরিবর্তন, সেখানেও তাহলে কোনো পরিবর্তন নাই। আপনি তো সুশীল সেজে লাভ নাই তো। আপনি নিজের পেটে ভাত নাই। আপনি বলেন বাংলাদেশে কত লোক বেকার জানেন আপনি? 20 লাখের উপরে আমাদের শিক্ষিত লোকেরা বেকার আছে। কল্পনা করতে পারেন? 18 লাখ, প্রায় 20 লাখ। কল্পনা করতে পারেন? তো এই লোকগুলো চলে কিভাবে? এই জন্য তো চাঁদাবাজি হয়, এই জন্য তো ছিনতাই হয়। আপনার দেশে রাষ্ট্রে মসজিদে জুতা চুরি হয়। পৃথিবীর কোনো রাষ্ট্রে আপনি শুনেছেন সেটা? আমাদের দেশটা কিছু কিছু সেন্সিটিভিটি আছে। যেমন আমি আপনাকে যদি বলি, এটা অনেক লম্বা কথা হবে। আমাদের এখানে মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল এগুলো আমাদের প্রাগৈতিহাসিক যুগ থেকে এটা চালু আছে। ফলে আপনি দেখবেন সমাজে 20-30% মানুষ এক ধরনের ধর্ম আবেগ নিয়ে তৈরি হয়। আবার আপনি যদি দেখেন আমাদের এখানে এক ধরনের সেকুলার মনোবৃত্তি থেকে একটা মানুষ গড়ে ওঠে। ধরেন রবীন্দ্রসঙ্গীত চর্চা আছে, ছোটোবেলা থেকে গানের চর্চা আছে, আবৃত্তির চর্চা আছে, বিভিন্ন ধরনের নৃত্যকলা, শিল্পকলার চর্চা আছে। তারপরে আপনার গানের স্কুল আছে, ফিল্ম সোসাইটি আছে, সিনেমা হল আছে, থিয়েটার আছে।
এখান থেকে এক ধরনের 20-30% মনোজগৎ থেকে এক ধরনের প্রবণতা নিয়ে তৈরি হয়। এই দুই পক্ষ কিন্তু একজন আরেকজনের মুখোমুখি, ফলে আমরা সবসময় দেখি এরা একটা মুখোমুখি অবস্থানে থাকে। কারণ এই নৃত্যকলা শিল্পকলার লোকেরা মনে করে ধর্ম আমাদের এই প্রগতির অন্তরায়, আর এই ধর্মীয় অনুভূতি নিয়ে যারা একটু তৈরি হয় তারা মনে করে যে এই প্রগতিশীলতার চর্চা আমাদের অন্তরায়, তথাকথিত বা তাদের দৃষ্টিতে নানা বয়ান হাজির হয়। এখন আমরা যদি এই দুইটাকে মার্জ করতে না পারি, আমরা ছোটবেলায় দেখেছি সকালবেলা আমাদেরকে মা তুলে মসজিদে পাঠাতো, আবার এরপরে গানের টিচার আসতো, আমরা গান শুনতাম, আবার স্কুলে কম্পিটিশনে যেতাম, স্কুলে গান বাজনার মানে কম্পিটিশন হতো। কিন্তু এখন তো এই সমস্ত চেহারাই বদলে গেছে। এখন আপনি সিনেমা দেখানো বন্ধ করতে হচ্ছে, আপনি থিয়েটার হল বন্ধ করতে হচ্ছে। আমরা দেখলাম উত্তরায় শুটিং যে হাউসগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে, কনসার্ট বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি তো আপনাকে সেটাই বলছি। এই যে বন্ধ করার, এটা কেন হলো না, এটা বন্ধ করার হয়েছে কেন আমি আপনাকে বলি। বন্ধ করার হয়েছে, আপনিও তো আবার মাদ্রাসা বন্ধ করার, আপনিও তো এক ধরনের কয়টা মাদ্রাসা, না আমি আপনাকে বলি, এক ধরনের বয়ান হাজির করা হয়েছে যে মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ হচ্ছে, মাদ্রাসায় এক ধরনের ধর্মান্ধ তৈরি হচ্ছে, এ ধরনের প্রচারণা কি আপনি শুনেন নাই? হয়েছে তো। হ্যাঁ, সেটা যখন হয়েছিল তখন তো সিনেমা হল বন্ধ। হ্যাঁ, আমি আপনাকে যেটা বলি, না সিনেমা হল অতীতেও, আমি বহুদিন, আপনার মনে থাকার কথা, যাত্রা গানের আসর, মাহফিল থেকে গিয়ে যাত্রা গানের আসর অ্যাটাক করা হয়েছে। এটা সব যুগে হয়েছে। আপনি আওয়ামী লীগের যুগে হয় না এটা বলতে পারবেন না, বরং কখনো কখনো বেশিও হয়েছে। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে এই দুই পক্ষের মুখোমুখি অবস্থান যেটা, এটাই আমাদের জন্য ভয়ঙ্কর, এটাই আমাদের জন্য বিপজ্জনক। কারণ এই বিপদটা আমরা তৈরি করছি এইভাবে যে আমি সুযোগ পাইলেই হুজুরদেরকে খতম করে দেব, হুজুররা সুযোগ পাইলে আমাকে খতম করে দেবে। আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের এখানে এই মধ্যপন্থীর জায়গাটায় আমরা এখানে বসবাস করে এসেছি। প্রাগৈতিহাসিক যুগ থেকে আমরা দেখেছি যে মুসলমান হিন্দু একসাথে বসবাস করেছে। আমরা এখানে দেখেছি স্কুলে গান বাজনাও হয়েছে, আবার ঈদে মিলাদুন্নবীও পালন হয়েছে। স্কুলের ব্রেকে মসজিদেও নামাজ পড়তে গিয়েছে, আবার স্কুলের ব্রেকে ছেলেমেয়েরা খেলাধুলা করেছে। আমাদের এখানে হয়েছে না, আমাদের এখানে ক্রিকেট, ফুটবল এগুলোর প্রসার হয়েছে না। আপনি দেখেন এমন কোনো উপজেলা পর্যায়ে নাই যেখানে রবীন্দ্রসঙ্গীত, মানে আধুনিক নৃত্যকলা, মরমের সঙ্গীতের চর্চা নাই। স্কুল হয়েছে তো। সো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, এই সেন্সিটিভিটিগুলো হয়েছে। যেমন রবীন্দ্রনাথের গান বন্ধ করবেন, এটা সাহস কারো আছে? নাই। এটার একটা বিরাট সেকশন অফ পিপল আছে। এটা তো আমরা গত আমলে দেখেছি যে এটা বন্ধ করে দেওয়া হয়েছে, নানা জায়গায় বন্ধ হয়েছে। একটা অদ্ভুত ধরনের, মানে আমরা যদি বলি যে ওয়াজ মাহফিলের যে প্রসার, সেটা আসলে শেখ হাসিনার সময় সবচেয়ে বেশি হয়েছে। না বন্ধ হয়েছে, আপনি জানেন না, শেখ হাসিনার সময়ে আমি আপনাকে বলি, আপনি যখনই বন্ধ করতে চাইবেন, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এই ওয়াজের মাধ্যমে নানা রকমের হেনস্থা করা, বিশেষ করে নারীদেরকে, বিশেষ গোষ্ঠীকে, এগুলো তো আসলে সেই সময় থেকেই আসলে এখন চলে আসছে। না এগুলা সেই সময় থেকে, এগুলো প্রাগৈতিহাসিক যুগ থেকে ছিল। আমি আপনাকে বলি সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী হেনস্থা, এটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে হওয়ার কারণে, ওয়াজ মাহফিলে নারী হেনস্থা। আমি আপনাকে বলি, ওয়াজ মাহফিলে আমাদের এখানে সব সময় আপনি এখন শুনতে পাচ্ছেন, যেহেতু আপনি সোশ্যাল মিডিয়াতে জানতে পারছেন। আমি আপনাকে নিজে কোন ওয়াজে এই ধরনের কথা শুনছেন? আমি আমার বাবা দাদা তারা অনেকেই হয়তো গিয়েছেন। আপনি ওয়াজ মাহফিলগুলো সবসময় মুখরোচক কথা বলা হয়, ওয়াজ মাহফিলগুলোতে সবসময় গল্প বলা হয়, কারণ ওটা তো এক ধরনের মানুষকে অ্যাট্রাক্ট করে। আপনি ঘন্টা ধরে মানুষকে, আপনি ওয়াজে যায়েন, দেখবেন আপনার খুব ভালো লাগবে। আপনি নানা ধরনের গল্প দেখবেন। আমাদের এখানে অনেক বিতর্ক আছে, কিন্তু আমাদের এখানে তো এত বিভেদ কেন? একটু আলাপ ছোট করে দিই। আপনি তো আলাপ বাড়াচ্ছেন, আমি আপনাকে ছোট করে বলে দিই। সেটা হচ্ছে এই বিভেদ রেখা যতক্ষণ পর্যন্ত না বন্ধ হবে, আমি যতক্ষণ পর্যন্ত আপনাকে না বলবো যে ঠিক আছে ভাই, আপনার ধর্মীয় স্বাধীনতা আছে, আমি মানি, কোনো অসুবিধা নেই, মাদ্রাসা হোক মসজিদ হোক, স্যালিউট করি। আর মাদ্রাসা মসজিদের লোক যতক্ষণ বলবে যার স্বাধীনতা গান শোনার, যার স্বাধীনতা সিনেমা দেখা, সে দেখবে। এই ধরনের সোশ্যাল কন্ট্রাক্টে আমরা উপনীত যতক্ষণ হতে না পারবো, ততক্ষণ ভোটের রাজনীতি, ধর্মের ব্যবহার, ধর্মের অপব্যবহার, এটা কেউ বন্ধ করতে পারবে না। আপনি জানেন, আপনি দেখেছেন না, আপনি রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনুকে হজে যেতে দেখেছেন না? সেই ছবি দেখেছেন না? দেখেছেন তো। এবং সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে তারা যে ধর্মপ্রাণ, সেটা তারা প্রমাণ করার চেষ্টা করেছেন। আমি তো বলি, শেখ হাসিনা খালেদা জিয়া কেন মাজারে গিয়ে
মাজার থেকে ভোটের রাজনীতি, ভোটের ক্যাম্পেইন শুরু করেন। আমাদের আলেম ওলামারা অনেকে বলবে, দেখবেন নারীদের মাজারে যাওয়া নিষেধ। আপনি বহু মাজারে গেলে দেখবেন নারীদের প্রবেশ নিষেধ লেখা আছে। তো সেখানে আমাদের নারী রাজনৈতিক নেত্রীরা গিয়ে ওই মাজারে দোয়া করে ভোট চালু করতেছে। সো এইটা আপনি আমার সামান্য একটা টক শোর আলোচনায় বা একটা পডকাস্টের আলোচনায় এটা আমি সমাধান করতে পারবো না। বাস্তবতা মেনে নিতে হবে। মির্জা ফখরুল কেন বলছেন যে তিনি এক ধরনের দক্ষিণ পন্থার উত্থান দেখতে পাচ্ছেন এবং সেটা খুবই আশঙ্কাজনক মনে হচ্ছে তার কাছে? আপনিও কি আসলে এই ধরনের দক্ষিণ পন্থার যে রাজনীতি তার উত্থান দেখতে পাচ্ছেন যেটা ভয় জাগাচ্ছে? না, মির্জা ফখরুল, দেখেন আমি আপনাকে আবারও বলছি, মির্জা ফখরুলরাই তো জামাতের সাথে একসাথে আন্দোলন করেছে, একসাথে রাজনীতি করেছে, একসাথে ভোট করেছে, একসাথে পার্লামেন্টে ছিল না? তো দক্ষিণপন্থার রাজনীতি যদি উনি বুঝাতে চান ধর্মভিত্তিক দলগুলো বা রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতি তো বন্ধ ছিল বাংলাদেশে, নিষিদ্ধ ছিল। সেটা ওপেন করেছে কে? বিএনপি তো করেছে, তাই না? 72 পরে আমাদের যেটা ছিল করেছে। তো কথা হচ্ছে ভোটের রাজনীতিতে কোনো পন্থা টন্থা নাই। ভোটের রাজনীতির পন্থা হচ্ছে কে আমার পক্ষে, কাকে দিয়ে আমি ক্ষমতায় যেতে পারবো। বাট যখন ভোটের রাজনীতি শেষ হয় তখন তো মির্জা ফখরুলের পথ আলাদা, জামাতের পথ আলাদা। মির্জা ফখরুল তো একটা আমরা যদি দেখি যে ওনার তো একটা উদারপন্থী রাজনীতির পক্ষে, আর জামাত বলেন বা এরা বলেন তারা তো এক ধরনের কনজারভেটিভ ধর্মীয় রাজনীতির পক্ষে, তাই না? সুতরাং ওই জায়গায় তো দুই পক্ষের বিরোধ আছে। জামাত বা ধর্মভিত্তিক রাজনীতি যারা করে তারা জাতীয়তাবাদী দল বা ধর্মনিরপেক্ষতাবাদী দল যেগুলো আছে ওগুলোকে তারা কি বলে? ওগুলোকে ওই দল করা হারাম মনে করে। তো তারা তো মনে করে ওই সমস্ত দল করা হারাম, ইসলাম বিরোধী কাজ, বলে না? তো কথা তো একই। মির্জা ফখরুল বলছে দক্ষিণপন্থী রাজনীতির উত্থান। না, আপনি কোনো আশঙ্কা দেখতে পাচ্ছেন কিনা, মানে এটা আশঙ্কাজনক কিনা এখন নানা জায়গায় যে ধরনের ঘটনা ঘটছে? আমি আশঙ্কা যেটা দেখি সেটা হচ্ছে আমাদের যদি গণতান্ত্রিক চর্চাটা ব্যাহত হয় তাহলে এখানে উগ্রবাদী রাজনীতির প্রভাব ঘটবে। গণতান্ত্রিক রাজনীতি যদি সচল থাকে, গণতন্ত্র যদি সচল থাকে তাহলে এখানে কোনো উগ্রপন্থা স্থান পাবে না। পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখবেন গণতন্ত্র যদি প্রপারলি চর্চা হয়, অনেকে মনে করে যেমন ধরেন আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থাপনা আছে সেখানে কেউ যদি বলে আমি এই দেশটাকে ইসলামী রাষ্ট্র বানাতে চাই এবং এটার জন্য আপনি আমাকে ভোট দেন, জনগণ যদি তাকে ভোট দেয় আপনি কি বাধা দিতে পারবেন? আমাদের ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কে এটার কি কোনো নিষেধ করা আছে? নাই তো। কেউ যদি বলে আমি এটাকে হিন্দু রাষ্ট্র বানাতে চাই, জনগণ যদি ভোট দেয় আপনি কি করব বলেন? কিছু করার নাই। তাহলে আপনি যদি গণতন্ত্রের পথে হাঁটেন তাইলে আপনি বলতে পারেন না কোন পন্থার উদ্ভব হয়েছে। যে পন্থার দিকে মানুষ সাপোর্ট দিবে সেই পন্থার উদ্ভব হয়েছে। আমি যদি বলি বিএনপি একটা খারাপ পন্থা, তো এটাও তো একটা খারাপ পন্থার উদ্ভব হয়েছে। আমি যদি বলি জাতীয় পার্টি একটা আপনার এই দুর্নীতিবাজ পন্থা, ওটাও তো উত্থান ঘটেছে বলতে পারবো। প্রশ্ন হচ্ছে গণতন্ত্র থাকলে আমি মনে করি কোনো এক্সট্রিমিজম এখানে করবে না। আমরা মধ্যপন্থার দল, আমরা স্পষ্ট করে বলেছি আমরা মডারেট পলিটিক্যাল পার্টি। আমরা মধ্যপন্থাটা বলতে আপনি যদি একটা সরল রেখা ধরেন, আপনি যদি লেফটে ধরেন এক্সট্রিম লেফট, ডাইনে যদি ধরেন এক্সট্রিম রাইট, আর মিডিলকে যদি ধরেন আপনি সেন্ট্রাল, হ্যাঁ, যে আমরা ডান দিকেও না বাম দিকেও না, মধ্যপন্থা। এই মধ্যপন্থাটা বলতে আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি ওয়েলফেয়ারকে মাঝখানে রাখবেন। ওয়েলফেয়ার যখন আপনি এনশিওর করবেন তখন সে কিন্তু একজন ধার্মিক লোকের ওয়েলফেয়ারও কনফার্ম করবে, একজন কট্টর বামপন্থী লোকেরও ওয়েলফেয়ারকে সে কনফার্ম করবে। আপনি যদি মতবাদ ভিত্তিক বিরোধী অবস্থান দেখেন, আপনি সকল মতবাদের লোকদেরকে স্পেস দিবেন। আমরা যেটাকে আপনি বলেছেন কিছুক্ষণ আগে যে বহুত্ববাদ, এই সেন্ট্রিস্ট পলিটিক্স এটা সারা পৃথিবীতেই আছে। আপনি দেখবেন এই সেন্ট্রিস্ট পলিটিক্সটা এরকম, যার কারণে আপনি দেখবেন আমাদের দলের ইতিমধ্যে কিন্তু ব্যাপক, আমাদেরকে সবাই বলে যে আপনারা তো একটা সবাইকে নিয়ে চলার পথে আছেন। আমার কথা হচ্ছে যে আমরা আরেকটা কথা আছে সেন্টার রাইট সেন্টার লেফট, ঠিক আছে? আমরা এই জায়গাগুলো যখন আমাদের দলটা ঘোষণা হয় তখন আমরা বলেছি আমরা কোনো ধর্মভিত্তিক দল করব না, কোনো মতবাদ ভিত্তিক দল করব না। এই জায়গাটাতে যেহেতু আসলেন ধর্মভিত্তিক দল করবেন না, আপনি কিছুদিন আগে দুইটা প্রশ্ন একসাথে করতে চাই। আপনি জামাত ইসলামকে বলেছেন এটা ধর্মভিত্তিক দলও না, এটা রাজনৈতিক দলও না, কেন বলেছিলেন সেই কথাটা সেটা একটু জানতে চাই। আর হচ্ছে অনেকেই বলেন যে আপনারা ঠিক মধ্যপন্থা না, আপনারা আসলে বেশিটা দক্ষিণপন্থা কিছুটা মধ্যপন্থার একটা দল। আবার এই সমালোচনাটাও আছে, সেটা হচ্ছে যে আপনারা আসলে জামাত ইসলামের
বি টিম বলা হয়ে থাকে, সেটা একটু জানতে চাই যে কেন। আচ্ছা, এই আলোচনাগুলো আমি বহুবার বহু জায়গায় জবাব দিয়েছি, আপনাকে সংক্ষেপে বলি। প্রথম কথা হচ্ছে, আমি বলেছি জামাত একটা বিপ্লবী রাজনৈতিক দল, মানে বিপ্লবী নেচারের দল। দেখবেন সে স্লোগান দেয় বিপ্লব বিপ্লব, সে লোক তৈরির কথা বলে, সে ট্রেনিং ক্যাম্প করে, সে নানা ধরনের ট্রেনিং করে লোকদেরকে এক ধরনের ক্যাডার ভিত্তিক সে লোক তৈরি করে। এটা ফুললি ফরম্যাটটা হচ্ছে একটা বিপ্লবী রাজনৈতিক দলের পন্থা। বিপ্লবী রাজনৈতিক দল কিন্তু কখনোই ক্ষমতার মানে গণতান্ত্রিক পন্থায় ভোটের মধ্য দিয়ে ক্ষমতায় আসে না। সে একটা মতবাদ ভিত্তিক একটা রাষ্ট্রের কথা কল্পনা করে, একটা মানে আইডিওলজি বেসড রাষ্ট্রের কথা চিন্তা করে, এবং এই রাষ্ট্রটাই হচ্ছে কল্যাণকর আর সব কিছু অকল্যাণকর, এই ধরনের একটা বিশ্বাস তার মধ্যে কাজ করে। ফলে সে জনগণ চাইলেই এটা সঠিক হবে, জনগণ চাইবে না সেটা হবে, এটা হয় না। ঠিক আছে, আপনি ধর্ম কি বলে? ধর্ম বলে যে আমার ধর্মটাই সঠিক। আপনি যদি হিন্দু হন, আপনি যদি মুসলিম হন, প্রত্যেকে তার ধর্মটাকে কি মনে করে? অ্যাবসোলিউট মনে করে। পৃথিবীর সব মানুষ যদি মনে করে যে আপনার ধর্ম ভুল, আপনার কাছে কিন্তু এটা গ্রহণযোগ্য না, আপনি মনে করবেন আপনার ধর্মই সঠিক। সুতরাং মতবাদ ভিত্তিক দলগুলোর জায়গা হচ্ছে এটা গণতান্ত্রিক পন্থা না, সে হচ্ছে বিপ্লবী পন্থা। আমি এটাকে রাইট মনে করি, আমি এটাকেই স্থাপন করব, এটা হচ্ছে তার পথ। কিন্তু এই জন্য আমি জামাতকে বলেছি যে জামাত একটা বিপ্লবী দল, কিন্তু সে কাজটা করছে কি? সে গণতান্ত্রিক পন্থায় ভোটের রাজনীতিতে যাচ্ছে। তো ভোটের রাজনীতিতে গেলে আপনাকে পলিটিক্যাল পার্টি হতে হবে। পলিটিক্যাল পার্টির নেচার হচ্ছে সে হবে ইনক্লুসিভ। জামাত কিন্তু ইনক্লুসিভ দল না। দেখবেন আপনি হিন্দুকে একটা জামাতের আমির হতে পারবে? একটা ধরেন তারা তো শাখা খুলছে, সেটা আলাদা জিনিস। আপনাকে আমি এটা বলছি, আমি আপনাকে প্রশ্ন করছি, শাখা খোলা আলাদা জিনিস। আমি বলছি হতে পারবে কিনা, আপনি কি মনে করেন হতে পারবে? শাখা থেকে নিশ্চয়ই কেউ পারবে কখন না, এটা আপনি জিজ্ঞেস করবেন, জামাতের লোকদেরকে জিজ্ঞেস করবেন যে আপনাদের ফ্রেমওয়ার্কের মধ্যে আপনাদের কোনো একজন অমুসলিম জোট, এটাই তো প্রশ্ন। ধরেন আপনি যদি একটা পার্টির সদস্য হতে পারেন, আপনি পার্টির প্রধান হতে পারবেন না যদি আপনাকে লোকেরা ভোট দেয় চায়? পারবেন কিনা? যুক্তি কি বলে? তাহলে জামাত যে শাখা খুলেছে হিন্দু শাখা, তাহলে হিন্দু শাখার যদি একজন সদস্য থাকে, প্রথম কথা হচ্ছে এটা রাজনৈতিক দল তো হিন্দু শাখা মুসলিম শাখা হইতে পারে না। এটাই তো একটা মানে ত্রুটিপূর্ণ থট। এখন একটা হিন্দু যদি একটা দলের সদস্য হয়, গণতন্ত্র বলে যে সে পার্টির প্রেসিডেন্টও হতে পারবে যদি সে তার নেতৃত্বের যোগ্যতা থাকে, মানুষ যদি তাকে ভোট দেয়। কিন্তু জামাত যেহেতু আইডিওলজি বেসড পার্টি, একটা হিন্দু কিন্তু জামাতের আমির হতে পারবে না। জামাতের কোনো পর্যায়েরই সে কোনো শাখার নেতৃত্ব সে অর্জন করতে পারবে না। এই জায়গা থেকে আমি বলেছি জামাত কিন্তু আলটিমেটলি একটা পলিটিক্যাল পার্টি না। আবার আপনি যদি তাকে দেখতে যান যে সে একটা ইসলামিক দল, ইসলামিক দলের কি হিন্দু শাখা থাকতে পারে? আপনি কোনো মাদ্রাসায় দেখেছেন যে একটা হিন্দু ব্রাঞ্চ আছে মাদ্রাসার? নাই তো। না, কিন্তু ওই জায়গাটা সেজন্যই কি আপনি আসলে জামাত ইসলামটা ছেড়ে এসেছেন? না, সেটা আলাদা প্রশ্ন। আপনি যে প্রশ্নটা করেছেন এটা আমি শেষ করি। প্রথম কথা হচ্ছে আমি বলেছি জামাত একটা বিপ্লবী নেচারের দল, ফলে তার পলিটিক্যাল ক্যারেক্টারও কিছু আছে তার মধ্যে, তার কিছু রাজনৈতিক দল আকারেও তার ভূমিকা আছে, কিন্তু ফুল ফ্লেজেড সে পলিটিক্যাল পার্টি না। আবার তার ধর্মীয় দল আকারে তার পজিশন আছে, কিন্তু ফুল ফ্লেজেড তাকে আপনি ধর্মীয় দল আকারে পাবেন না, কারণ সে যে নির্বাচনী পন্থা গ্রহণ করেছে এটার সাথে তো ধর্মের মিল নাই। যেমন আমাদের দেশে যে ধরনের ইলেকশন পলিসি আছে, যেমন দেখবেন জামাতের ইলেকট্রাল প্রসেস একরকম, কিন্তু সে যখন রাজনীতির ভোটে অংশগ্রহণ করে এটা কিন্তু আরেক রকম। দেখবেন আপনি তো রিপোর্টার, আপনি জানেন আমি কেন জামাত আমাকে বহিষ্কার করেছে, এটা আমি বহুবার জবাব দিয়েছি। আপনি এই যে বি টিম বলা হয় আপনাকে, বা কিছুটা দক্ষিণপন্থা না কিছুটা মধ্যপন্থা এবং বেশিটা দক্ষিণপন্থার যে টিম বলা হয়ে থাকে এবি পার্টিকে, এই সমালোচনাটা আপনারা আসলে কিভাবে নেন? বা জামাতের দেখেন, যে কোনো সমালোচনা তো আমাকে করতেই পারে লোকেরা, সমালোচনা তো আমাকে নিতে হবে। আমার ভুল ত্রুটি সংশোধন করবো আমি কিভাবে? সমালোচনা পেলেই তো আমি করব। প্রথম কথা হচ্ছে যেহেতু আমি ব্যক্তিগতভাবে জামাতের সাথে সম্পৃক্ত ছিলাম, সো এই অভিযোগটা দিবেই লোকেরা, এই সন্দেহটা করবে। এটা তো আমি বলে সমাধান করতে পারবো না, এটা আমার কার্যক্রম দিয়ে, আমার দল দিয়ে বোঝাতে হবে কেন উনি মনে করেন। প্রথম কথা হচ্ছে জামাতের মতাদর্শ, চিন্তা, দর্শনের সাথে আমাদের কোনো মিল নাই, তাহলে আমাকে কেন জামাতের বি টিম বলছে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি আমাদের দলের নেচার দেখেন, এখানে নারী পুরুষ একসাথে আমরা কাজ করছি, এখানে আমাদের ফিমেল উইং প্রপারলি কাজ করছে, আমরা কালচারাল উইংগুলো প্রপারলি কাজ করছে, আমাদের প্রপোজিশনটা হচ্ছে সলিউশন বেসড প্রপোজিশন। সো এখানে আপনি কোনো ধরনের দেখবেন যে একেবারে পুরোপুরি পার্থক্য। তো সুতরাং আমাকে যদি আপনি কোনো একটা ব্লেম করেন, সেই ব্লেমের পেছনে যুক্তি থাকতে হবে।
ঠিক আছে, আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি একসময় জামাত করেছি সো এইটার কারণে, হ্যাঁ এটা একটা ধরেন আপনি বললেন, কিন্তু আদার্সগুলো তো দেখতে হবে একেবারে, তাই না? আপনাকে পূর্ণাঙ্গভাবে আপনি যদি আমাকে প্রুফ করতে পারেন, প্রমাণ করতে পারেন, ত্রুটি ধরতে পারেন, অবশ্যই আমি মেনে নিব। আমি মেনে নিব না কেন? আরেকটা কথা যেটা মানুষ বলে, আমি জাস্ট আপনার সুযোগে বলছি, সেটা হচ্ছে বলা হচ্ছে যে আমরা একটা কৌশলগতভাবে এটা করেছি, জামাতে যেহেতু দুর্দিন ছিল আমরা এটা করেছি। জামাতে তো এখন মহাসুধীন, তাহলে তো আমার এখন আমার পার্টি, আমি যদি বিটিমই হতাম বা আমি যদি একটা কৌশলগত দলই হইতাম, তাহলে তো এখন আর জামাতে যখন সুদিন আসছে আমি আমার দল বিলুপ্ত করে আমি জামাতে ফিরে যেতাম। সেটা তো আমি যাচ্ছি না। রাজনৈতিক দলগুলির মধ্যে যে এক ধরনের অস্বচ্ছতা দেখা যায় সবসময়, এবং প্রশ্ন ওঠে যে রাজনৈতিক দলগুলো আসলে তাদের ভেতরের কতটা সংস্কার করতে পারলো। আপনার কাছে কি মনে হয় রাজনৈতিক দলগুলোর এই সংস্কারের যে প্রশ্ন এসছে, আদতেই সেটা করা সম্ভব? এবং গত এক বছরে কি আসলে রাজনৈতিক দলগুলোর চরিত্রের বদল হয়েছে কিছুটা? না, মোটেই হয় নাই, মোটেই হয় নাই। রাজনৈতিক দলগুলোর সংস্কারটা খুবই জরুরি, কারণ আপনি জানেন যে রাজনৈতিক দল যদি সংস্কার না হয় তাহলে রাষ্ট্র সংস্কার আলটিমেটলি ওয়ার্ক করবে না। আমি কিন্তু ছাত্র যখন মানে প্রথম দিকে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করছিল, আমি ওদেরকে বলেছিলাম তোমরা তো বিভিন্ন জায়গায় মিছিল করে ঘেরাও টেরাও করতেছো, তোমরা পলিটিক্যাল পার্টি অফিসগুলো ঘেরাও করো, যাই ওদের কাছে দাবি দাও। আপনি দেখেন প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা দেখবেন যুগ যুগ ধরে উনিই নেতা হয়ে বসে আছেন, ঠিক আছে? আমি নাম ধরে বলতে চাই না, ইভেন বামপন্থী দল বলেন, ডানপন্থী দল বলেন, ইসলামপন্থী দল বলেন, প্রত্যেকের কোনো না কোনো ধরনের ফ্যামিলি বেসড কোনো না কোনো ধরনের আপনার দেখবেন সেখানে এক ধরনের মানে ব্যবস্থা, নেপোটিজমের একটা ব্যাপার, নেপোটিজমের ব্যাপার থাকতে পারে। এখন আমি যদি বলি যে আমারটা ফেয়ার, তাহলে বিএনপিও বলবে বিএনপিটা ফেয়ার। কেন বলবো? কারণ বিএনপি যদি এখন ইলেকশনে দাঁড়ায়, তারেক রহমান তো ভোটেই চেয়ারম্যান হচ্ছেন, তাই না? তা এই জন্য আমরা কিন্তু আমাদের দল যখন শুরু হয় তখন আমরা দলের মধ্যে একটা নিয়ম রেখেছি যে কেউই দলে পরপর 3 বারের বেশি চেয়ারম্যান পদে থাকতে পারবে না। ইভেন লাইফ টাইমে উনি মানে আমাদের টার্ম হচ্ছে 3 বছর করে, 3 3 9 বছর, 9 বছরের বেশি কেউ একই পদে থাকতে পারবেন না, হয় তাকে রিজাইন করতে হবে। এরপর আমরা নিয়ম করেছি যে একই ব্যক্তি দলের প্রধান এবং রাষ্ট্রপ্রধান হতে পারবেন না। এই ধরনের কিছু নিয়ম যদি দলগুলো প্র্যাকটিস করত তাহলে দেখতেন দলের মধ্যে এই যে স্বৈরাচারিতা, পরিবারতন্ত্র বা অগণতান্ত্রিক পন্থা, কিছু কিছু দল দেখবেন বছর পর বছর আপনার আহ্বায়ক কমিটি দিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ তেমন কোনো বড় পরিবর্তন আসেনি। এইটার দাবি তুলতে হবে, এই আলোচনাটা আমাদের তুলতে হবে, আপনারাও তুলবেন। আমাদের অনুরোধ যে রাজনৈতিক দলগুলোর সংস্কার, আমরা তো তুলেই যাচ্ছি, গণমাধ্যম তো নিয়মিতভাবে এটা নিয়ে কথা বলছে। একটু আওয়ামী লীগ প্রসঙ্গে আসি। জুলাইয়ের হত্যাযজ্ঞ নিয়ে আমরা দেখলাম যে আওয়ামী লীগকে ক্ষমা চাওয়ার কথা বলা হচ্ছে। জামাতেরও এরকম 71 নিয়ে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ গত 54 বছর ধরে আছে, কিন্তু জামাত ক্ষমা চায়নি। কি মনে হয় যে আওয়ামী লীগ ক্ষমা চাইবে? দেখেন, জামাত ক্ষমা চায়নি এটাও জামাত বলে না, কারণ জামাত এই পর্যন্ত 2 বার বলেছে তারা ক্ষমা চেয়েছে। একবার বলেছে গোলাম আজম সাহেব, উনি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে উনি ক্ষমা চেয়েছেন। রিসেন্টলি আমি দেখলাম যে তাদের যে আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, উনিও বলেছেন খুবই ট্রিকি ক্ষমা। হ্যাঁ, খুবই ট্রিকি ক্ষমা ছিল যেটা। ট্রিকি তো অবশ্যই, যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে, যদি আমরা কাউকে আঘাত করে থাকি, ক্ষমা চেয়েছেন, মানে এটা কি ক্ষমা? আমি আপনাকে বলতে চাচ্ছি যে চেয়েছেন, এটা অ্যাকসেপ্টেবল হয়েছে কিনা প্রপারলি আমি রাজনীতিবিদ হিসেবে আপনি কি দেখেন? না, আমি ক্ষমা বলতে যেটা বুঝি, যেমন আমি মনে করি জামাতের অ্যাকচুয়ালি ক্ষমা চাওয়ার যেই সময়টা ছিল এটা অতিক্রান্ত হয়ে গেছে। এখন সে ক্ষমা চাইলেও এটা খুব বেশি ওয়েভ তৈরি করবে না মানুষের মধ্যে, এবং এটা তার যে ফর্মে আমরা ক্ষমার কথাটা বলি সেই ফর্মে জামাত আর ক্ষমা চাইতেও পারবে না। কেন পারবে না আপনাকে বলি, এই যে জামাতের যে লিডারশিপদের নানাভাবে ফাঁসি হয়ে গেছে, তারা ইয়ে করেছেন, তারা কিন্তু ক্ষমা চান নাই, বা তারা কিন্তু ওই ক্ষমা আগেই তারা এটা নিতে পারতেন। এখন যেটা হবে, জামাত যদি এখন অফিসিয়ালি ক্ষমা চাইতে যায়, তাদের ওই জেনারেশন আবার বিদ্রোহ করবে দলের মধ্যে, ঠিক আছে? জামাতের এই ক্ষমা চাওয়া না চাওয়া দলের মধ্যে এটা একটা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, 2টা পক্ষ দাঁড়িয়ে গেছে। একটা পক্ষ মনে করে যে হ্যাঁ আমরা ক্ষমা চাইতেই পারি, আর একটা পক্ষ বলে যে আমরা কেন ক্ষমা চাইবো, ক্ষমা চাইলে তো আগেই চাইতে পারতাম, আমাদের নেতাদের ফাঁসি হওয়ার পর এখন ক্ষমা চাইবো, আর ক্ষমা চাইলে কেই বা আমাদের ক্ষমা করবে? এটা কিন্তু একটা বিগ প্রশ্ন আছে। টাইমলি আপনি যে কোনো কিছুতে একটা টাইম স্পেন্ড থাকে। তার চাইতে বড় কথা হচ্ছে এই ক্ষমাটা কি রাজনৈতিক ক্ষমা না রিয়েল আপনার অনুভূতি?
আপনি যদি রিয়েল অনুভূতি নিয়ে না করেন, যেমন ওই যে বলছেন না, আপনি যখন বলেন যে যদি অপরাধ করে থাকি ক্ষমা চাই, তার মানে হচ্ছে আপনি আসলে ক্লিয়ার না আপনি আসলে অপরাধ করেছেন কিনা, তাই না? আমি যখন আপনাকে বলবো ফারহানা, আত্মোপলব্ধি থেকে যে ক্ষমা সেটা আসলে তো জামাত ফারহানা, আপনাকে যদি আমি দুইটা কথা বলি যে ফারহানা আপনার মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকে আমাকে মাফ করে দিবেন, এটা একটা। আরেকটা হলো যে ফারহানা আমি কিন্তু আপনাকে সরি, আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, আপনাকে আমি একটা এইটার জন্য আমি রিয়েলি সরি, এইটা এক ধরনের ক্ষমা। দুইটার প্রস্তুত দুই রকম। ফলে জামাত এইটার জায়গায় জামাত কোনো সলিউশনে পৌঁছতে পারবে না বলে আমি মনে করি। সো এটা নিয়ে আমি বেশি আশাবাদীও না। জামাত যেহেতু একটা রাজনৈতিক ধারা এসেছে, তারা এবার গণঅভ্যুত্থানের ভূমিকা রেখেছে, এটা তারা ফেস করবে কীভাবে করার। কিন্তু অদ্ভুতভাবে আমি আপনাকে বলি, এটা আবার রিলেভেন্ট হয়ে গেছে 24-এ এসে। কিভাবে হয়েছে? ধরেন জামাত 71 সালে মূল স্টেক হোল্ডার ছিল না, মূল স্টেক হোল্ডার ছিল পাকিস্তানি আর্মি, মুসলিম লীগ, এরা ছিল। জামাত ছিল একটা জাস্ট সাইড অর্গানাইজেশন বা সাপোর্টিং অর্গানাইজেশন। এখনকার সময় কিন্তু ধরেন সাইড অর্গানাইজেশন কারা? 14 দল, জাতীয় পার্টি, তারা কিন্তু গণহত্যা অংশ নেয় নাই। তারা কিন্তু সেইভাবে, মানে আপনি তাদেরকে ফার্স্ট পার্টি বলতে পারবেন না, আওয়ামী লীগকে যেটা বলতে পারবেন। তো সাইড পার্টি হলেও তো আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করছি না, আমরা তাদেরকে বলছি তাদেরও এটা দায় নিতে হবে। তো এখন দেখেন আওয়ামী লীগ ক্ষমা চাইবে কিনা। আমি মনে করি আওয়ামী লীগের ক্ষমা চাওয়া উচিত, কারণ এত বড় গণহত্যার পরে, এত ডকুমেন্টারি এভিডেন্স থাকার পরে, এত জনরোষের শিকার হয়েছে আওয়ামী লীগ এবারে এসে, আওয়ামী লীগ ক্ষমা চাইলে তার রিকনসিলিয়েশনের সুযোগে তার রাজনীতিটা বাঁচিয়ে রাখার সুযোগ আছে। আমি আপনাকে বলি, ইতিহাসে কখনো এরকম হয় নাই। যারা গণহত্যা করেছে এবং জনরোষে পালিয়ে গেছে, তারা ফার্দার কোনো ডেমোক্রেটিক প্রসেসে ক্ষমতা এসেছে, এই ধরনের এভিডেন্স আপনি একটাও দেখাতে পারবেন না। অনেক ধন্যবাদ জনাব মঞ্জু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু। লম্বা আলাপ হলো ওনার সাথে, অনেক হতাশার কথা যেমন রয়েছে, অনেক আশার কথাও রয়েছে। সেই প্রশ্ন রেখে গেলাম আয়োজনে, নতুন প্রশ্ন আবার নিয়ে আমরা হাজির হব। থাকুন আমাদের সাথে, পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।